আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের টিভি। আমাদের চ্যানেলের নতুন আরও একটি গল্পে আপনাদের সকলকে স্বাগতম। আজ থেকে শুরু হওয়া গল্পটির নাম হলো আমি পদ্মজা। ফাহিমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল। হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তোলায়। তার শরীর ঘেমে একাকার, কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মোছে। বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল, তারপর চোখ তুলে সামনে তাকালো। রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না। সেখানে একটি মেয়ে আজ 4 দিন ধরে রিমান্ডে। তার সামনে চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমুচ্ছে। 4 দিনে একবারও মুখ দিয়ে টু শব্দটি পর্যন্ত করল না। শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে, তবুও ব্যথায় আর্তনাদ অবধি করেনি। মনে হচ্ছে একটা পাথরকে পেটানো হচ্ছে, যে পাথরের রক্ত ঝরে কিন্তু জবান খোলে না। তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের। তুষারকে দেখে ফাহিমা কাতর স্বরে বলল, সম্ভব না, আর কিছুতেই কথা বলছে না। তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে 2-1 সেকেন্ড দেখল, তারপর গম্ভীর স্বরে ফাহিমাকে বলল, আপনি যান। ফাহিমা এলোমেলো পা ফেলে চলে যায়। তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বসলো। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনার সাথে আজ আমার প্রথম দেখা। মেয়েটি কিছুই বলল না, তাকালো না। তুষা মেয়েটির দিকে তাকিয়ে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকালো, তারপর বলল, বাবা মাকে মনে পড়ে কিছুটা? মেয়েটি চোখ তুলে তাকায়। ঘোলাটে চোখ, কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে, চোখের চারপাশে গাঢ় কালো, চোখ দুটি লাল। মুখের এমন রং রিমান্ডে আসা সব আসামিরই হয়। তুষার মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখে আবারও প্রশ্ন করল, মা বাবাকে মনে পড়ে? মেয়েটি মাথা নাড়ায়, মনে পড়ে তার। তুষার দিকে একটু ঝুঁকে মেয়েটি অসহায় দৃষ্টি মেলে তাকায়। তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, নাম কি? যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেলসই জানে, তবুও প্রশ্ন করল। তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে। সত্যিই তাই হলো। মেয়েটি ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করল, পদ্ম। আমি পদ্মজা। পদ্মজা হেলে পড়ে তুষারের উপর। তুষার দ্রুত ধরে ফেলল, উঁচু কণ্ঠে ফাহিমকে ডাকল, মিস ফাহিমা, দ্রুত এদিকে আসুন। ফাহিমা সহ আরো 2 জন দ্রুত পায়ে ছুটে আসে। 1989 সাল। সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন। তিনি বারবার পই পই করে বলেছেন, পদ্মর বিয়ে আমি এখনই দিব না, পদ্মকে অনেক পড়াবো। তবুও রশিদ উদ্দিন প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রে খোঁজ নিয়ে আসবেন। মেয়ের বয়স আর কতই বা হলো, মাত্র 16। শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে 24 বছর বয়সে। পদ্মর বিয়েও তখনই হবে, পদ্মর পছন্দ মতো। হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান করলেন। রশিদ একদলা থুতু ফেললেন উঠানে। এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন, বুঝছো পদ্মর মা, এইবার যে পাত্র আনছি একেবারে খাঁটি হীরা। হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন, আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি, তবুও কেন বারবার নিয়ে আসেন আপনি? যুবতী মাইয়া ঘরে রাহুন ভালো না, মেয়েটা তো আমার, আমাকেই বুঝতে দেন না। হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে। রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারল না। ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখলেন। প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে, মুর্শিদের বড় সেরিডারে চাই। রশিদ নিজে নিজে বিড়বিড় করে আওরান, গ্রামে কি আর সেরি নাই? একটা সেরির এইখান সববার চোখকে পড়তে হইব, চাইলে কি সব পাউন যায়? পূর্ণা স্কুল জামা পরে পদ্মজাকে ডাকলো, আপা, এই আপা, স্কুলে যাবি না? আপা রে। পদ্মজা পিট পিট করে চোখ খুলে কোনো মতে বলল, না। পরপরই চোখ বুঝে ঘুমে তলিয়ে গেল। পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে, আম্মা, আপা কি স্কুলে যাইব না? হেমলতা বিছানা ঝাড়া রেখে পূর্ণার দিকে কড়া চোখে তাকান। রাগেশ্বরে বললেন, যাইব কি? যাবে বলবি? পূর্ণা মাথা নত করে ফেলে। হেমলতার কড়া আদেশ, মেয়েদের পড়াশোনা করাচ্ছি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয়, শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। পূর্ণাকে মাথা নত করে দেখে হেমলতা তৃপ্তি পান। তার মেয়েগুলো মান্যতা চেনে খুবই অনুগত। তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন, পদ্মর শরীর ভালো না, সারা রাত পেটে ব্যথায় কেঁদেছে, থাকুক, ও ঘুমা কাজ। পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্ম কিসের ব্যথায় কেঁদেছিল। সে রাতে নানাবাড়ি ছিল বলে জানতো না, ভোরেই চলে এসেছে। নানাবাড়ি হেঁটে যেতে মিনিট 5 সময় লাগে। পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বলল, তুই যা, মাথা নিচু করে যাবি, মাথা নিচু করে আসবি। আচ্ছা আম্মা। পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় করে ঠোঁটে মাখে। 14 বছরে পূর্ণার ইদানিং খুব সাজতে ইচ্ছা করে। হেমলতা সেজেগুজে স্কুলে যাওয়া পছন্দ করে না বলে পূর্ণা আগে লিপস্টিক মাখেনি। 3 দেয়ালের কাঠের ঘড়ির কাঁটায় সকাল 10টা বাজলো মাত্র। এখনো পদ্মজা উঠল না। হেমলতা মেয়েদের রুমে ঢুকেন। পদ্মজা দুহাত ভাঁজ করে ঘুমাচ্ছে।
জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেল রোদ্দুরের স্পর্শে। পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট, ফর্সা ত্বক চিকচিক করছে। হেমলতা বিসমিল্লাহ বলে 3 বার ফু দেন মেয়ের শরীরে। গুরুজনরা বলেন মায়ের নজর লাগে বেশি, নজর কাটাতে বিসমিল্লাহ বলে ফু দিতে হবে। হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে, তবু আদুরে গলায় ডাকলেন, পদ্ম, এই পদ্ম। পদ্মজা চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে। যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা তাকে ডেকে তোলেন। পদ্মজা অপরাধী কণ্ঠে বলল, বেশি দেরি হয়ে গেছে আম্মা। সমস্যা নেই, মুখ ধুয়ে খেতে আয় মা। পদ্মজা দ্রুত কলপারে গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে। হেমলতা শিক্ষকের মেয়ে, তাই তার মধ্যে নিয়মনীতির প্রভাব বেশি। মেয়েদের শক্তপোক্ত নিয়মে বড় করেছেন তিনি। পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখলো প্লেটে খাবার সাজানো। সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসলো। তখন আবার হেমলতা আসলো। পদ্ম দ্রুত ওড়না দিয়ে মাথা ঢাকে। হেমলতার দেওয়া আরেকটা নিয়ম, খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে। পদ্মজা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে লাগলো। হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন, তাড়াহুড়ো করছিস কেন রে মা? মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস? খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি। আচ্ছা আম্মা। আম্মা, পূর্ণা প্রেমা আসে নাই এখনো? পূর্ণা আসছে, স্কুলে গেছে। প্রেমা দুপুরে আসবে। আম্মা, আব্বা কবে আসবেন? পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন। শুকনো গলায় জবাব দেন, জানি না, খাওয়ার সময় কথা বলতে নেই রে। হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুপটুপ করে জল ফোঁটা পড়তে থাকে। পদ্মজা দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে। পদ্মজার জীবনে জন্মদাতা আছে ঠিকই, কিন্তু জন্মদাতার আদর নেই। সে জানে না তার দোষটা কি, কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে করে না, কথা অবধিও বলেন না। 2 বার মাকে জিজ্ঞেস করেছে সে, আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা? সন্তান হয় না বলে কি দত্তক এনেছিলে? আব্বা কেন আমাকে এত অবহেলা করেন? ও আম্মা, বলো না। হেমলতা তখনও নিশ্চুপ থাকেন। অনেকক্ষণ পর বলেন, তুই আমার গর্ভের সন্তান রে মা, আর তোর বাবারই মেয়ে। এখন যা, পড়তে বস, অনেক পড়তে হবে তোর। ব্যাস, এটুকুই, এর থেকে বেশি কিছুই বলেন না হেমলতা। পদ্মজার কেন জানি মনে হয় একদিন হেমলতা নিজ থেকে খুব গোপনে কোনো কথা তাকে বলবেন, তবে সেটা সহ্য করার মতো যেন হয়। এই দোয়াই সারাক্ষণ করে সে। এত কি ভাবছিস, তাড়াতাড়ি খেয়ে উঠ। হেমলতার কথায় পদ্মজার ভাবনার সুতো ছিল। দ্রুত খেয়ে উঠেছে। আজ আমের আচার বানানোর কথা ছিল। সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল। কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে। 8 গ্রাম মিলিয়ে অলন্দপুর। তাদের গ্রামের নাম আটপাড়া। প্রতিদিন নিয়ম করে সন্ধ্যারাত থেকে 3 ঘন্টা করে গ্রামে অন্ধকার তলিয়ে থাকে। আর সারাদিন তো বিদ্যুতের নামগন্ধও থাকে না। বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো? পদ্মজা, পূর্ণা, প্রেমা 3 বোন একসাথে পড়তে বসেছিল। বাড়িতে অন্ধকার হতে না হতেই 9 বছরের প্রেমা খামচে ধরে পদ্মজার ওড়না। পদ্মজা মৃদুস্বরে ডাকলো, আম্মা, আম্মা, আয়, টর্চ লাইটটা নিয়ে যা। হেমলতার আহ্বানে পদ্মজা উঠে দাঁড়ালো। প্রেমা অন্ধকার খুব ভয় পায়। পদ্মজার ওড়না ছেড়ে পূর্ণার হাতটা চেপে ধরে। টর্চ নিয়ে রুমে ঢোকার পূর্ব মুহূর্তে পদ্মজা গেট খোলার আওয়াজ পেল। ওকে দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল। হানিফ পদ্মজার সৎমামা। বুবু, বাড়ির আন্দার কেন? বাত্তিটাতে জ্বালাও। হানিফের কণ্ঠে কথাগুলো বলল। হানিফ, আসছিস রে ভাই। হেমলতা রুম থেকে বেরিয়ে এলেন, হাতে হারিকেন। হানিফ সবকটি দাঁত বের করে হাসল, বলল, হ আমি, আয় ভেতরে আয়। হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকলে, তোমার সেরিগুলান কইতে? আছে, রুমেই পড়ছে। ওই অন্ধকারেও পড়ে? হেমলতা কিছুই বললেন না। হানিফ এই বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি হয় অকারণেই। ওদের খাওয়ার সময় হয়েছে, তুইও খেয়ে নে। এইখানেই খামু না, তোমার সরাই খানাইতে যাইতেইব। কথাটায় রসিকতা ছিল। গ্রামে থেকেও হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন, সেটা হানিফের কাছে রসিকতাই বটে। প্রশ্নের জবাব সোজাসাপটা না দিয়ে বললেন, খেতে চাইলে খেতে আয়। পদ্মজা কিছুতেই খেতে আসলো না। কেমন যেন জড়সড় হয়ে আছে। মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে। হানিফ 6 বছর সৌদিতে ছিল। 3 মাস হলো দেশে ফিরেছে। 3 মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে। হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে ভেবে নিল অনেক কিছু, তাই আর জোর করলেন না। আজই এই লুকোচুরি ফয়সালা হবে। হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছলচাতুরি করলো, কিন্তু কিছুতেই সুযোগ পেল না। বিদ্যুৎ আসার ঘণ্টাখানিক পরে হানিফ চলে গেল। পূর্ণা, প্রেমা রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে। রুদ্ধশ্বাস কণ্ঠে বলল, কতবার না বলেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে? তোরা কেন আমার কথা শুনিস না? পূর্ণা ও প্রেমা বিস্ময়ে হতবিহ্বল। পদ্মজা কখনো তাদের এমন নিষেধ দেয়নি, তাহলে এখন কেন এমন করে বলছে? হেমলতা রুমে ঢুকেই পদ্মজা চুপসে গেল। পদ্ম, আমার রুমে আয়।
মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে। হেমলতা নিজের ঘরে চলে যান। হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। পদ্মজা নতজানু হয়ে কাঁপছে। সুন্দরীরা ভীতু আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ হলো পদ্মজা। হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে উচ্চ কণ্ঠে কথা বলতে। পদ্মজা রূপসী বলেই হয়তো গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন, কি লুকোচ্ছিস? হানিফের সামনে যেতে চাস না কেন? সে কি করেছে? পদ্মজা ফোপাতে থাকে। হেমলতা কয়েক সেকেন্ড সময় নিয়ে নিজেকে সামলান। কণ্ঠ নরম করে বললেন, হানিফ ধরিবাজ লোক, সৎ ভাই বলে বলছি না। আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা বা আমার বিশ্বাস হবে। তুই বল, কি লুকোচ্ছিস? মায়ের আদুরে কণ্ঠে পদ্মজা আচমকা বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠল। বাড়িটা মোড়ল বাড়ি নামে পরিচিত। পদ্মজার দাদার নাম ছিল মিয়াফর মোড়ল। তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন। 6 কাঠা জমির উপরে টিনের বিশাল বাড়ি বানিয়েছিলেন 4 ছেলের জন্য। 2 ছেলে 16 বছর আগে 1971 সালে যুদ্ধে নিহত হন। দুজনেই টকবগে যুবক ছিল। আরেকজন 8 বছর বয়সে কলেরা রোগে গত হলো। বাকি রইল মোর্শেদ মোড়ল। বর্তমানে এই বাড়ির পিছনে নদী। রাত 9টা বাজলেই পরিবেশ নিশুতি রাতের রূপ ধারণ করে। রাতেরই নির্জন প্রান্তর ঝিঝি পোকার ডাকে ছেয়ে গেছে। ঝিঝি পোকার সাথে পদ্মজার ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। মনে হচ্ছে কোনো আত্মা তার ইহজীবনের না পাওয়া কোনো বস্তুর শোকে এমন মরা সুর ধরেছে। হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসান। পদ্মজা ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলল, মামা সৌদিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল না নানা বাড়ি? খালামণি ভাই বোনেরা এসেছিল। সেদিন ঢাকা থেকে যাত্রার লোক আসছিল স্কুলে, মনে আছে আম্মা? আছে। উঠোনে ধপ করে একটা আওয়াজ হয়। হেমলতা পদ্মজা কেঁপে উঠল সম্পূর্ণ। পূর্ণা প্রেমা দরজায় কান পেতে রেখেছিল মা বোনের কথা শুনতে। হুট করে কিছু পড়ে যাওয়ার আওয়াজে হতে দুজনেই ভয় পেয়ে যায়। দরজা ঠেলে হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে। হেমলতা বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান। উঠোনে বিদ্যুৎ নেই। হারিকেন জ্বালান। পিছনে 3 মেয়ে এসে দাঁড়িয়েছে। একজন মায়ের 3 মেয়ে নিয়ে একা এত বড় বাড়িতে বাস করাটাও যুদ্ধ বটে। হেমলতা গলা উঁচিয়ে প্রশ্ন করেন, কে কে ওখানে? কে? আমি। চিরপরিচিত এই কণ্ঠ চিনতে হেমলতার বিড়ম্বনা হলো না। তিনি ব্যস্ত পায়ে উঠোনে নেমে আসেন। গেটের পাশে মোর্শেদ মোড়ল পড়ে রয়েছেন। হাতে চাদর, হাপড়ের মতো বুক উঠানামা করছে তার, যেন দম ফুরিয়ে গিয়েছে। হেমলতা 2 হাতে মোর্শেদকে আঁকড়ে ধরেন। পদ্মজা পূর্ণা দৌড়ে আসে। মোর্শেদের এমফাইসিমা রোগ আছে। এ রোগে অল্প চলাফেরাতেই শ্বাস টানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে যায়। শ্বাস নেবার সময় গলার শিরা ভরে যায়। 3 মা মেয়ে মোর্শেদাকে ধরে রুমে নিয়ে আসে। মোর্শেদ এভাবেই হুটহাট করে বাড়ি ফেরে, কখনো কাকডাকা ভোরে, কখনো নিশ্চিতি রাতে বা কখনো কাঠফাটা রোদে। মোর্শেদ মোড়লের এফআইসিমা রোগটা ধরা পড়ে প্রায় 7 বছর আগে। মোর্শেদের অ্যাজমা ছিল, আবার ধূমপানে ছিল খুবই আসক্ত। ফলে ফুসফুসের এই রোগটি খুব দ্রুত সময়ে আক্রমণ করে বসে। মোর্শেদ খানিকটা সুস্থ হয়ে রাত 1টার দিকে ঘুমোতে গেলেন। পূর্ণা প্রেমা রুমে গিয়ে শুয়ে পড়েছে। পদ্মজা বারান্দার রুমে ঝিম মেরে বসে আছেন। জানালার বাইরে চোখের দৃষ্টি, জ্যোৎস্না গলে গলে পড়ছে। কি সুন্দর দৃশ্য! পদ্মজার মন বলছে মা আসবে তার খোঁজে, পুরো ঘটনা শুনতে আসবেই। সত্যি তাই হলো। কিছুক্ষণ পরেই হেমলতা আসলেন। পদ্মজা বলল, আম্মা, বাতিটা নিভিয়ে দাও। কণ্ঠ তার খাদে নামানো। হেমলতা বাতি নিভিয়ে পদ্মজার পাশে এসে বসেন। পদ্মজা তৈরি ছিল, তবু অপ্রস্তুত হয়ে পড়ে। খুব অস্বস্তি হচ্ছে তার। সে গোপনে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। পদ্মজা তখন 4র্থ শ্রেণীর ছাত্রী। বয়স 10 ছিল। খুব কম বয়সে তাকে স্কুলে পাঠানো শুরু করলো হেমলতা। সেদিন নানা বাড়িতে সবার দাওয়াত পড়ে। হানিফ চলে যাবে সৌদিতে, তাই এত আয়োজন সবার। পরিবারের মিলন আসর বসে। স্কুল মাঠেও সেদিন নাচ গান অনুষ্ঠিত হয়। বাড়ির সবাই সেখানেই চলে যায়। বাড়িতে থাকে শুধুই পদ্মজা, পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ। পদ্মজা ঘুমেছিল, তাই বাকিদের সাথে যেতে পারেনি। যখন ঘুম ভাঙে, আবিষ্কার করলো বাড়িতে আর কেউ নাই। মোর্শেদ হঠাৎ করে অসুস্থ হওয়াতে হেমলতা বাপের বাড়িতে উপস্থিত ছিল না। পদ্ম নাকি? পদ্মজা বাড়ি থেকে বের হওয়ার উপক্রম হতে কানে আসে হানিফের ডাক। পদ্মজা মিষ্টি করে হেসে মাথা নাড়ালো। হানিফের লোলুপ দৃষ্টি তখন পদ্মজার সারা শরীর ঘুরে বেড়াচ্ছে। এইটুকু মেয়ের ফর্সা চামড়া, বিকৃত মস্তিষ্কের হানিফের যেন বড্ড টানে। আয় তো, আমার ঘরে আয়। সহজ সরল শিশুসুলভ পদ্মজা মামার ডাকে সাড়া দিল। সে শুনেছে মামা ভাগ্নে যেখানে, আপদ নেই সেখানে। অথচ সেদিন সে মামাকে ঘোর বিপদ হিসেবে জানল। পদ্মজা রুমে ঢুকতেই হানিফ দরজা লাগিয়ে দিল। পদ্মজার মন কেমন করে উঠে হানিফের অদ্ভুত চাহনি আর দরজা লাগানো দেখে। হানিফ কুৎসিত অঙ্গভঙ্গি প্রদর্শন করতে থাকে। পদ্মজার দেখতে খুব খারাপ লাগছে, ভয়ও করছে। এদিকে তোর লগে গল্প করি। হানিফ বিছানায় বসে পদ্মজাকে কাছে ডাকছে।
পদ্মজা কাছে যেতে সংকোচ বোধ করে। হানিফ পদ্মজার হাত টান দিয়ে ধরে তার কোলে বসায়। তুই জানোস তুই সবার থেকে বেশি সুন্দর? হানিফের প্রশ্ন পদ্মজার কানে ঢুকেনি। সে মোচড়াতে থাকে হানিফের কোল থেকে নামার জন্য। আপত্তিকর স্পর্শগুলো পদ্মজার খুব খারাপ লাগছিল। কাঁদতে ইচ্ছে হচ্ছে। মোস্টাস ক্যান্ড্রেসেরি শান্তিমতো বয়া থাক, মামা মেলা থেকে সাজানের জিনিস কিন নাই না দিমো। হানিফ শক্ত করে দুহাতে ধরে রেখেছে পদ্মজাকে। পদ্মজা কিছুতেই মানতে পারছে না। মামা মামা আমি চলে যাব, কাঁদো কাঁদো হয়ে বলল পদ্মজা। কই যাবি? মামার ধৈরা থাক, বলল হানিফ। হানিফের শক্তপোক্ত হাতের স্পর্শগুলো শুধু অস্বস্তি দিচ্ছে না, স্পর্শকতর জায়গাগুলো ব্যথায় বিষিয়ে উঠেছে। পদ্মজা কেঁদে উঠে ভেজা কণ্ঠে বলল, বাড়ি যাব আমি, ব্যথা পাচ্ছি মামা। হানিফ হাতের বাঁধন নরম করে আদুরে গলায় বলল, আচ্ছা আর ব্যথা দিতাম না, কান্দিস না। পদ্মজা চট করে কোল থেকে নেমে পড়ে। হানিফকে তার আজরাইল মনে হচ্ছে। মায়ের কাছে সে আজরাইলের অনেক গল্প শুনেছে। আজরাইল যখন জান নিতে আসবে তখন শরীরে খুব কষ্ট অনুভব হবে। এই মুহূর্তে যেন ঠিক তেমনই অনুভূতি হলো। তাহলে আর হানিফ মামাই কি আজরাইল? পদ্মজা দরজা খুলতে পারবে না, তাই হানিফকে ভীতিকণ্ঠে অনুরোধ করলো, মামা দরজা খুলে দাও। কেন? আমি তোর যাইতে কইছি। হানিফের কর্কশ কণ্ঠের ধমকে পদ্মজা ভয়ে কেঁপে উঠল। তার চোখ বেয়ে জল পড়তে থাকে। হানিফ পদ্মজাকে জোর করে আবারও কোলে তুলে নেয়। পদ্মজা কাঁদছে, তার খুব ভয় লাগছে। বারবার বলছে, মামা মামা আমি বাড়ি যাব। হানিফের তাতে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। বাড়িতে কেউ নেই। বৃদ্ধ সৎ বাবা কানে শুনে না। পদ্মজা হানিফকে কিল ঘুষি দিতে থাকে, সেই সাথে জোরে জোরে কান্না শুরু করে। এভাবে কাঁদলে পাশের বাড়ির যে কেউই চলে আসবে। হানিফের রক্ত টকবক করছে উত্তেজনায়। সে দ্রুত ওড়না দিয়ে পদ্মজার মুখ হাত পা বেঁধে ফেলল। পদ্মজার দু চোখের পানি হানিফের চোখে লাগেনি। হানিফ ভীষণ আনন্দ পাচ্ছে, পৈশাচিক আনন্দ পাচ্ছে। সে সিগারেট জ্বালায়। খুব আনন্দ হলে তার সিগারেট টানতে ইচ্ছে হয়। সিগারেট টানতে গিয়ে মাথায় আসে নৃশংস ইচ্ছে। নাকমুখ দিয়ে ধোঁয়া উড়িয়ে সিগারেট দুই আঙুলের মাঝে রেখে পদ্মজার বাম পায়ের তালুতে চাপ দিয়ে ধরে রাখে। পদ্মজা হাউমাউ করে কেঁদে উঠল। হেমলতা দু হাতে শক্ত করে মেয়েকে বুকের সাথে জড়িয়ে ধরেন। পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, আম্মা তখন না আমার খুব কষ্ট হচ্ছিল আম্মা, আমার দমটা বেরিয়ে যাচ্ছে মনে হচ্ছিল। আমি তোমাকে খুব ডাকছি আম্মা, তুমি আসোনি। পদ্মজার কথাগুলো হেমলতার বুক রক্তাক্ত করে দেয়। এ যেন 1971 সালের পাকিস্তানিদের নৃশংসতা। নিজের চোখে তিনি দেখেছেন পাকিস্তানিদের নিষ্ঠুরতা। হানিফ আর তার দেখা অত্যাচারী পাকিস্তানিদের মধ্যে কোনোই তফাৎ নেই। হেমলতা নির্বাক বাকরুদ্ধ, শুধু অনুভব হচ্ছে তার বুকে পড়ে আদুরের পদ্মজা হাউমাউ করে কাঁদছে। সর্বাঙ্গ যেন কাঁপছে। হানিফকে ক্ষত বিক্ষত করে দিতে হাত নিষ্পিস করছে। সেদিন একটুর জন্য পদ্মজা ধর্ষণ হয়নি। বাড়িতে সবাই ফিরে এসেছিল। পদ্মজা পোড়া স্থানের যন্ত্রণা সহ্য করতে না পেরে অচেতন হয়ে যায়। বাকিটুকু আর পদ্মজাকে বলতে হয়নি, হেমলতা নিজেও জানেন। পদ্মজার গা কাঁপিয়ে জ্বর আসে। 21 দিন বিছানায় পড়েছিল। ততদিনে হানিফ দেশ ছেড়ে চলে যায়। পদ্মজা ভয়ে লজ্জায় ঘটনাটি কাউকেই বলেনি। পায়ের পোড়া দাগ দেখে হেমলতা প্রশ্ন করেছিল, পা এমনভাবে পুড়ল কী করে মা? পদ্মজা সহজভাবে জবাব দিয়েছিল, চুলার কাছে গিয়েছিলাম, চুলায় লাকড়ির আগায় পা লাগছিল। কথাটা পদ্মজা সাজিয়ে রেখেছিল, সাথে অনেক যুক্তি। তাই মিথ্যে বলতে একটুও কাঁপেনি। পুরো ঘটনাটা পদ্মজার বুকে তাজা হয়ে আছে। এই 6 বছরে লুকিয়ে কতবার সে কেঁদেছে। সবসময় চুপ করে কোথাও বসে থেকেছে। হেমলতা মেয়ের নিশ্চুপ মাথা দেখে কখনোই চিন্তা করেনি, কারণ পদ্মজা ছোট থেকেই চুপচাপই ছিল। কিন্তু আজ হেমলতার খুব আফসোস হচ্ছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে। তিনি ভেবেছিলেন তার 3টা মেয়েই তার কাছে খোলা বইয়ের মতো, চাইলেই পড়া যায়। বিশেষ করে পদ্মজাকে বাড়ির পিছনের নদীর বুক দিয়ে তরতর করে বয়ে যাওয়া স্বচ্ছ টলমলে পানির মতো মনে হতো, যার জীবনে অস্বচ্ছ বলতে কিছু নেই। সবই সাদামাটা, সহজ সরল। অথচ পদ্মজার জীবনে কত বড় দাগ জ্বলজ্বল করে জ্বলছে, কত বড় ঘটনা লুকিয়ে রেখেছিল সে মনে। মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায়। কথাটি নিজের মেয়েদের ক্ষেত্রে পদ্মজার মায়ের মাথায় আসেনি। পদ্মজা শান্ত হলে হেমলতা বলল, পাটা দেখি রে মা। পদ্মজা বা পা বিছানায় তুলল। হেমলতা পদ্মজার পা কোলে নিয়ে পোড়া দাগটা দেখেন মনোযোগ দিয়ে। রক্ত টকবক করে ওঠে। রন্ধ্রে রন্ধ্রে হিংস্রতা যেন লুটোপুটি খাচ্ছে। এই পোড়া দাগ হানিফের রক্ত দিয়েই মুছব। কথাটি কত সহজ করে বলেছেন হেমলতা, তবুও পদ্মজা কেঁপে উঠল। কি যেন ছিল কথাটিতে। শরীরের পশমগুলো দাঁড়িয়ে গেল। হেমলতা বারান্দার রুম ছেড়ে বড় ঘরে ঢুকেন।
মিনিট 10 পর রামদা ছুরি হাতে নিয়ে উঠোনে যান। উঠোনের এক পাশে শক্ত পাথর আছে, ছুরিটা পাথর ঘষতে থাকেন সাবধানে। ঘষতে ঘষতে পাথর গরম হয়ে যায়, আগুনের স্ফুলিঙ্গও দেখা যায়, মনে হয় ধার হয়ে গেছে। পদ্মজা বারান্দা থেকে দেখছে, অজানা আশঙ্কায় তার বুক কাঁপছে। হেমলতা বারান্দা পেরিয়ে রুমে ঢুকতে যাবে, তখন পদ্মজা উৎকণ্ঠ গলায় ডাক দিল, আম্মা! আন্নার চাচার এক মেয়ে নিখোঁজ, শুনেছিস তো বড়দের মুখে? সেই মেয়ের ধর্ষক হানিফ। ধর্ষণের পর পুঁতে ফেলেছে। অলন্দপুরের এই একটা মানুষই এতটা নৃশংস। আমি তখন ঢাকা পড়তাম, বাড়ি এসে জানতে পারি পুরো ঘটনা। আমার অনুরোধে আর কান্নায় আমি সেদিন একটুও মুখ খুলিনি। এত বড় পাপ চেপে যাই, সেই শাস্তি আমি ধীরে ধীরে পাচ্ছিলাম, আজ পুরোপুরি পেয়ে গেলাম। আমার পাপের শাস্তি শেষ হয়েছে। হেমলতা কথা শেষ করে দ্রুত জায়গা ত্যাগ করলেন। কি ধারালো প্রতিটি বাক্য! হেমলতার মুখ দিয়ে যেন আগুনের স্ফুলিঙ্গ বের হচ্ছে। পদ্মজার মস্তিষ্ক শূন্য হয়ে পড়ে। আপা আজ স্কুলে যাবে না? পূর্ণা পদ্মজাকে জিজ্ঞেস করলো। যাবো, তাড়াতাড়ি করো। তাড়া দিয়ে পূর্ণা বাড়িতে ঢুকলো। পদ্মজা বাড়ির পিছনে নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে। এ নদীর নাম মাদিনী। গ্রীষ্মকাল বিদায়ের 3 সপ্তাহ চলছে, এখন বর্ষাকাল। মাদিনী জলে কানায় কানায় ভরে উঠেছে। সে যেন স্রোতস্বিনী। ঘোলা জলের একটানা স্রোত বয়ে যায় সাগরের দিকে। উজান থেকে ভেসে আসছে ঘন সবুজ কচুরিপানা। পদ্মজার এই দৃশ্য দেখতে বেশ ভালোই লাগে। নিষ্পলক চোখে তাকিয়ে আছে মাদিনীর স্বচ্ছ জলের দিকে। মাদিনীর বুকের উপর দিয়ে একটা লঞ্চ চলে যাচ্ছে। লঞ্চ দেখে 1 মাস আগের ঘটনা মনে পড়ে গেল তার। সেদিন রাতে হেমলতা ছুরি ধার দিয়ে রুমে ঢুকে গেলেন। পদ্মজা কাপা পায়ে রুমে ঢুকে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে সে। এরপর দিন স্কুল থেকে বাড়ি ফিরে নামাজ পড়ে খেতে বসলো। তখন হিমেল হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকে। হিমেল হচ্ছে হেমলতার ছোট ভাই। আপা! এই পদ্ম, আপা কই রে? হিমেলের কণ্ঠে বলল কথাটি। কি হয়েছে মামা? জবাব দিল পদ্মজা। পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে হেমলতাকে হিমেল ডাকলো। আপা! এই আপা! হেমলতা বাড়ির পিছন থেকে ব্যস্ত পায়ে হেঁটে আসেন। কি হয়েছে? হিমেল হেমলতাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠল। আপা, ভাইজান খুন হয়েছে। রাইতে কে জানি মাইরা ফেলছে রে আপা। হিমেল কাঁদতে কাঁদতে হাঁটু ভেঙে বসে পড়ল। পদ্মজা তাৎক্ষণিক সন্দিহান চোখে মায়ের দিকে তাকালো। হেমলতাকে দেখে মনে হলো তিনি চমকেছেন, অথচ তার চমকানোর কথাই ছিল না। নাকি হিমেলের সামনে অভিনয় করলেন? পূর্ণা প্রেমাকে এদিকে আসতে দিস না রে পদ্ম, আমি আসছি। হেমলতা বাড়ির বাইরে মিলিয়ে যান। হিমেল পাশে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। ছেলেটা বোকাশোকা, জন্মগত প্রতিবন্ধী। 22 বছরের হিমেল এখনো শিশুদের মতো আচরণ করে, কথায় কথায় খুব কাঁদে। সেখানেই তার ভাই খুন হয়েছে। 1 মাস তো প্রতিদিন নিয়ম করে কাঁদবে। পদ্মজা রাতেই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে, তবু এখন খুব ভয় পাচ্ছে সে। পুলিশ কি এসেছে? মাকে কি ধরে নিয়ে যাবে? ভাবতে গিয়ে পদ্মজার বুক ধক করে উঠল। গ্রামের কাছেই শহর, থানা, পুলিশ নিশ্চয়ই চলে এসেছে। পদ্ম ধপ করে মাটিতে বসে পড়ল। সে খুব ঘামছে, নাক মুখ গলা ঘেমে একাকার হয়ে যাচ্ছে। পূর্ণা খুনের কথা শুনে খুব ভয় পেয়েছে। তার মনে হলো সেও খুন হবে। খুব বেশি ভীতু পূর্ণা। পদ্মজার শরীর কাঁপতে থাকে, চোখে ভাসছে হেমলতাকে পুলিশ শিকল দিয়ে ধরে নিয়ে যাচ্ছে। তার খুব কান্না পাচ্ছে। আর সময় নষ্ট না করে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো পদ্মজা। মাথায় ওড়নার আঁচল টেনে নিয়ে পূর্ণার উদ্দেশ্যে বলল, প্রেমারে দেখে রাখিস রে বোন। বাড়ি ভর্তি মানুষ, আরও মানুষ আসছে। হেমলতা মানুষকে ঠেলে হানিফের লাশের সামনে গিয়ে দাঁড়ালেন। তখন ফর্সা রঙের 2 জন মহিলা ঝাঁপিয়ে পড়ে তার উপর। আকস্মিক আক্রমণে হেমলতা অপ্রস্তুত হয়ে পড়েন। খেয়াল করে দেখেন 2 জন মহিলা তার মা আর বোন। তারা হাউমাউ করে কাঁদছে, কিন্তু হেমলতার তো কোনো কান্না পাচ্ছে না। ব্যাপারটা লোকচক্ষু ঠেকছে না। একটু কি কান্নার অভিনয় করা উচিত? হানিফের মৃত্যু দেখে দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো কুপিয়েছে। হেমলতার তা দেখে শান্তিও লাগছে। এমন শান্তি অনেকদিন পাওয়া হয়নি। পদ্মজা যেখানে উপস্থিত হয়, হেমলতার নজরে পড়ে। ভীতু চোখে মায়ের চোখের দিকে তাকালো পদ্মজা। হেমলতা ভ্রু কুঞ্চিত করে আবারও স্বাভাবিক করে নেন। পদ্মজা চোখ ঘুরিয়ে দেখছে পুলিশ এসেছে নাকি। চারিদিকে এত মানুষ। পদ্মজাকে এদিক ওদিক উকি দিতে দেখে হেমলতা এগিয়ে আসেন। চোখ মুখ শক্ত করে পদ্মজার মুখ ঘুরে দেন। পদ্মজা দ্রুত ওনার আঁচল মুখে চেপে ধরে গোয়াল ঘরে ঢুকে পড়ল। তার মা চায় না সে কখনো এত মানুষের সামনে থাকুক। হেমলতা ঘাড় ঘুরিয়ে দেখলেন পদ্মজা গোয়াল ঘর থেকে উকি দিয়ে বাইরে অবস্থা পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসলো। জিজ্ঞাসাবাদ করে হানিফের লাশটি নিয়ে গেল। লোকমুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে। এরপর নদীতে ফেলে দেওয়া হয়। লঞ্চ ঘাটে লাশ ভাসে। হেমলতাকে পুলিশ নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তির নিঃশ্বাস নিল। মানুষের ভিড়ও কমে গিয়েছে। হেমলতার মা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে উঠোনের এক কোণে বসে আছেন। পদ্মজা গুটি পায়ে হেঁটে গোয়ালঘর থেকে বেরিয়ে আসলো।
হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসেন। তাই সেই হাসি দেখলেন হেমলতার মা মঞ্জুরা। তিনি কিছু একটা ভেবে নেন। হেমলতার সাথে এসে কিরমির করে বলেন, তুই খুন করছস? তোমার কেন এমন মনে হচ্ছে? হেমলতার কণ্ঠ স্বাভাবিক, অথচ পদ্মজা এই প্রশ্ন শুনে ভয় পেয়ে গিয়েছে খুব। যদি নানু পুলিশকে বলে দেয়, পুলিশ তো তার মাকে নিয়ে যাবে। কাল রাইতে তুই আইছিলি হানিফের ঘরে, আমি দেখি নাই? রাগে কাঁপছেন মঞ্জুরা। আসছি। হেমলতার নির্বিকার স্বীকারোক্তি। কেন মারলি আমার ছেড়ারে? তোর কি ক্ষতি করছে? আসছি বলে আমি খুন করেছি? এত রাইতে তুই তার কাছে কি দরকার আইবি? আমি তাকে মারতেই যাব কেন? মঞ্জুরা আহত দৃষ্টিতে তাকিয়ে আছেন হেমলতার দিকে। হেমলতা চোখ মুখ শক্ত। নিস্তব্ধতা কাটিয়ে মঞ্জুরা চেঁচিয়ে ওঠেন, পুলিশের কাছে যাবো আমি। পদ্মজা কেঁদে উঠল, অস্পষ্ট কণ্ঠে বলল, নানু এমন করো না। হেমলতা নিচু স্বরে কঠিন করে বললেন, আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করো না আম্মা, ফল খুব খারাপ হবে। পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছেন। মঞ্জুরা সবসময় হেমলতাকে ভয় পান। তিনি চুপসে যান, শুধু ঘৃণা ভরা দৃষ্টি নিয়ে হেমলতার দিকে তাকিয়ে থাকেন। পদ্মজা বুঝে উঠতে পারে না তার নানু কেন ভয় পায় তার মাকে। অতীতে মা কি কিছু ঘটিয়েছে? কেন তিনি এমন কাঠখোট্টা? ছেলের খুনিকে কেন মা ছেড়ে দেয়? নানু কেনই বা ছাড়লেন? মেয়ে বলে নাকি অন্য কোনো কারণ? কোনো উত্তর নেই। এসব ভাবলে উল্টো মাথা ধরে। অন্য 8-10টা পরিবারের মতো কেন তারা না? নাকি গোপনে সব পরিবারে এমন জটিলতা আছে? প্রশ্ন হাজারটা, উত্তর কোথায়? সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা নিম্নস্বরে প্রশ্ন করলেন পদ্মজাকে, পদ্ম, জি আম্মা, আমি হানিফকে খুন করিনি। কারা করেছে তাও জানি না। কথাটি শুনে পদ্মজা খুব চমকায়। তার মা মিথ্যা বলে না। তাহলে কারা খুন করলো? পদ্মজা প্রশ্ন করল। তাহলে শেষ রাতে মামার ঘরে কেন গিয়েছিল আম্মা? হেমলতা জবাব দেননি। খাওয়া ছেড়ে তিনি উঠে যান। পদ্মজার ভাবনার সুতো কাটল কারো পায়ের আওয়াজ শুনে। ঘাড় ঘুরিয়ে মোর্শেদকে দেখতে পেল। মোর্শেদ পদ্মজাকে ঘাটে বসে থাকতে দেখে বিরক্তিতে কপাল কুচকান। এই সেরি যা এখান থেকে। পদ্মজার কান্না পায়, খুব খারাপ লাগে। নিঃশব্দে এক ফোঁটা চোখের জল গড়িয়ে পড়ে। তা আড়াল করে ব্যস্ত হয়ে বাড়ির ভেতরে চলে যায় সে। কয়েক মাস পরে পদ্মজার মেট্রিক পরীক্ষা। 3 বোনই বই নিয়ে সড়কে উঠল। পদ্মজার কোমর অবধি ওনা দিয়ে ঢাকা। পূর্ণা এক নাগারে বকবক করে যাচ্ছে। স্কুলে যাওয়া অবধি কথা বন্ধ হবে না। মাঝে মাঝে জোরে জোরে হাসছেও। মেয়েটার হাসির রোগ আছে বোধ হয়। একবার হাসি শুরু করলে আর থামে না। পদ্মজা বারবার বলছে, আম্মা রাস্তায় কথা করতে আর হাসতে মানা করছে, চুপ কর না রে ভাই। তবুও পূর্ণা হাসছে। বাড়ির বাইরে এসে সে মুক্ত পাখির মতো আচরণ করে। তাকে দেখলে মনে হয় না খাঁচা থেকে মুক্ত পেয়েছে। পদ্ম, অয় পদ্ম, খাড়া। পদ্মজা ক্ষেতের দিকে তাকালো। লাবণ্য ক্ষেতের আইল ভেঙে দৌড়ে দৌড়ে আসছে। লাবণ্য আর পদ্মজা এক শ্রেণীতেই পড়ে। লাবণ্য এসে হাঁপাতে থাকলো। শান্ত হওয়ার পর 4 জন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। বাংলা পড়া শিখে এসেছি আজ? পদ্মর প্রশ্ন অগ্রাহ্য করে লাবণ্য বলল, আরে সেরি, বাড়িতে শুদ্ধ ভাষায় কথা কইলে বাইরেও কইতে হইব নাকি? আমি আঞ্চলিক ভাষা পারি না। লাবণ্য অসন্তোষ প্রকাশ করলো। সে অলন্দপুরের মাতব্বর বাড়ির মেয়ে। তাদের বাড়ির সবাই শিক্ষিত, তবুও তারা আঞ্চলিক ভাষায় কথা বলে, পরিবারের 2-3 জন সদস্য ছাড়া। আর পদ্মজার 14 গোষ্ঠী মূর্খ 2-3 জন ছাড়া। তবুও এমন ভাব করে আঞ্চলিক ভাষা নাকি পারে না। সত্যি আমি পারি না রে। ছোটবেলা থেকে আম্মা আমাকে শুদ্ধ ভাষা শিখিয়েছেন, উনিও বলেন, তাই শুদ্ধ ভাষাই কথা বলতে আমি আরাম পাই। পূর্ণা তো পারে, আমার চেষ্টা করতে ইচ্ছেও হয় না। আচ্ছা বাদ দে, শুন, কাল নাকি আমগো বাড়িতে নায়ক নায়িকারা আইব। পূর্ণা বিগলিত হয়ে প্রশ্ন করলো, কেন আসবে? কোন নায়ক? শুটিং করতে, ছবির শুটিং। পদ্মজা এসবে কোনো আগ্রহ পাচ্ছে না। পূর্ণা খুব আগ্রহ বোধ করছে। সপ্তাহে একদিন সুমিদের বাড়িতে সাদা কালো টিভিতে সে ছায়াছবি দেখতে যায়। তাই অভিনয় শিল্পীদের প্রতি তার আগ্রহ আকাশ ছোঁয়া। পূর্ণা গদগদ হয়ে প্রশ্ন ছুড়ল, কোন নায়ক নায়িকা? বল না লাবণ্য আপা। দাঁড়া মনে করি। পূর্ণা কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। লাবণ্য চোখ বুঝে মনে করার চেষ্টা করলো। এরপর মনে হতেই বলল, লিখন শাহ আর চিত্রা দেবী। তুমি আমার ছবির নায়ক নায়িকা? হ। স্কুলে যাওয়ার পুরোটা পথ লাবণ্য আর পূর্ণা ছায়াছবি নিয়ে আলোচনা করলো। মূল বক্তব্যে ছিল লিখন শাহ। দিনটাকে পদ্মজার অলক্ষণে মনে হচ্ছে। সকালে উঠে দেখলো লাল মুরগিটার একটা বাচ্চাও নেই। নিশ্চয়ই শিয়ালের কারবার। রাতে মুরগির খোপের দরজা লাগানো হয়নি। আর এখন আবিষ্কার করলো দেয়াল ঘড়িটার কাটাই ঘুরছে না। ঘড়িটা রাজধানী থেকে হানি খালামুনি দিয়েছিলেন। গ্রামে খুব কম লোকই হাত ঘড়ি পরে। দেয়াল ঘড়ি হাতে গোনা 2-3 জনের বাড়িতেই আছে। পদ্মজা সূর্যের দিকে তাকিয়ে সময় আন্দাজ করার চেষ্টা করলো। পূর্ণা, প্রেমা দুপুরে খেয়ে ঘুম দিয়েছে। পদ্মজা মায়ের রুমে উকি দিল। হেমলতা মনোযোগ দিয়ে সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন। অত্রপাড়ায় একমাত্র হেমলতাই সেলাইয়ের কাজ করেন। প্রতিটি ঘরে কারো না কারো পরনে তার কাপড় সেলাই করায় আছেই। লুকিয়ে দেখছিস কেন? আয়।
ঘরে আয়। হেমলতার কথায় পদ্মজা লজ্জা পেয়ে গেল। না আম্মা, কাজ আছে, পানি দিয়ে যা। হেমলতা জগ বাড়িয়ে দেন। পদ্মজা জগ হাতে নিয়ে বলল, আম্মা, সৎকা কোন মুরগিটাকে দিব? হেমলতা গতকাল স্বপ্নে দেখেছেন বাড়িতে আগুন লেগেছে, তাই তিনি সৎকা দিবেন বলে মনস্থির করেছেন। সকালেই পদ্মজাকে মনের কথা জানালেন। সাদা মোরগটা দিয়ে দিস। মুন্না কি আসছে? না, প্রতিদিন বিকালবেলা তো পানি নিতে আসে, আর কিছুক্ষণ পরেই হয়তো আসবে। হেমলতা আর কথা বাড়ালেন না। পদ্মজা কলপার থেকে পানি নিয়ে চলে আসে। আসরের আজানের সাথে সাথে মুন্না আসলো। গ্রামে সচ্ছল পরিবার নেই বললেই চলে। হাতে কয়েকটা পরিবারের সচ্ছলতা আছে। হেমলতার পরিবারটা টিকে আছে হেমলতার তীক্ষ্ণ বুদ্ধি এবং পরিশ্রমের জন্য। পুরো আটপাড়ায় টিউবওয়েল মাত্র 5টা। পদ্মজাদের টিউবওয়েল থেকে পানি নিতে প্রতিদিনই অনেকেই আসে। তার মধ্যে নিয়মিত একজন মুন্না। 10 বছরের একটা ছেলে, মা নেই, বাবা পঙ্গু, সদরে বসে ভিক্ষা করে। পদ্মজা মোরগ নিয়ে কলপারে এসে দেখে মুন্না নাই। একটু সামনে হেঁটে গিয়ে মুন্নাকে ঘাটপাড়ে এসে দেখতে পেল। ডাকলো, মুন্না। মুন্না ফিরে তাকায়। পদ্মজার হাতে সাদা মোরগ দেখে মুন্না খুব খুশি হয়। পদ্মজা না বুঝলেও সে বুঝে যায় সৎকা পাবে আজ। মুন্না এগিয়ে আসলো, দাঁত কেলিয়ে হাসলো। হাসিস কেন? নে মোরগ নে, তোর আব্বাকে নিয়ে খাবি। মুন্না যে খুব খুশি হয় তা দেখেই বোঝা গেল। খুশিতে গদগদ হয়ে মোরগটাকে জড়িয়ে ধরল। পদ্মজার ঠোঁট দুটি নিজেদের শক্তিতে প্রশান্তির হাসিতে মেতে উঠল। কি সুন্দর মুন্নার হাসি! পদ্মজা বলল, খুব খুশি? হ, দোয়া করবি আমরা যেন ভালো থাকি। করবাম আপা। আসার খাবি মুন্না? হ, খাইবাম। পদ্মজা আবার হাসলো। মুন্না খুব পেটুক, খাওয়ার কথা শুনলেই চোখ লকলক করে ওঠে। পদ্মজা আচার নিয়ে আসে। মুন্নার সাথে বসে আরাম করে আচার খায়। মুন্না একটু একটু করে খেতে খেতে বলল, আপা, তুমি না অনেক বালা। তাই? হ, বড় তোমারে বিয়া করবাম আমি। পদ্মজা বিষম গেল। দ্রুত এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আবার শুনলো নাকি। বিয়ে তার কাছে খুব লজ্জাজনক একটা বিষয়। বিয়েটার নাম শুনলেই লজ্জায় লাল টুকটুকে হয়ে যায়। ফিসফিসিয়ে মুন্নাকে জিজ্ঞেস করলো, বিয়ের কথা কোথায় শিখলি? আব্বা কইছে। আর বলবি না, যা বাড়িতে যা। পদ্মজা তড়িঘড়ি করে বাড়ির ভেতরে চলে যায়। রান্নাঘরে ঢুকে দেখলো হেমলতা রান্নার প্রস্তুতি নিচ্ছেন। সন্ধ্যার পর বিদ্যুৎ একটা থাকে না, হারিকেন জ্বালিয়ে রান্না করতে হয়। প্রতিদিন ঘরে একটা হারিকেন আর রান্নাঘরে একটা হারিকেন জ্বালানো অনেক খরচের ব্যাপার। তাই তিনি বিকেলেই রাতের রান্না সেরে ফেলেন। আম্মা, আমি রাধি, লাগবে না, সাহায্য কর একটু। পদ্মজা চোখ ঘুরিয়ে দেখলো কি কাজ করা যায়। কোনো সাহায্যেরই প্রয়োজন নেই। হেমলতা নির্বিকার ভঙ্গিতে বললেন, লাউ নিয়ে আয়। ছিঁড়ে আনবো? না, লাহারি ঘরে আছে। লাহারি ঘরে নাই। পদ্মজা মায়ের আদেশ পেয়ে যেন চাঁদ পেয়েছে এমন ভাব ধরে দ্রুত ছুটে যায় লাউ আনতে। লাউ, বরবটি, ঢ্যাঁড়স, কাঁকরোল, করলা, চিচিঙ্গা, পটল, ঝিঙা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের শাকসবজি মেলা বাড়ির চারপাশ দিয়ে। পদ্মজা সাবধানে ঘাসের উপর দিয়ে লাউ গাছের দিকে এগোয়। বর্ষাকাল হওয়াতে জোকের উপদ্রব বেড়েছে। জোকের ভয় অবশ্য নেই তার। হেমলতা পদ্মজার যাওয়ার পানে ঝিম মেরে কতক্ষণ তাকিয়ে থাকেন। মেয়েটাকে দেখলে তার মন বিষণ্ণতায় ভরে ওঠে। পদ্মজার চুল দেখলে মনে হয় এই সুন্দর ঘনকালো রেশমি চুল পদ্মজার এক একটা কাল রাত। পদ্মজার ছিমছাম গরনের দুধে আলতা দেহের অবয়ব দেখলে মনে হয় এই দেহ পদ্মজার যন্ত্রণা, এ দেহ ধ্বংস হয়ে যাবে। পদ্মজার ওষ্ঠদ্বয়ের নিম্নয়ে স্থির হয়ে থাকা কালো সূক্ষ্ম তিল দেখলে মনে হয় এই তিল পদ্মজার এক জীবনের কান্নার কারণ। হেমলতা পদ্মজার রূপের বাহার নিতেই পারেন না। কেন কৃষ্ণকলির ঘরে ভুবনমোহিনী রূপসীর জন্ম হলো? জন্ম, মৃত্যু, বিয়ে কারো হাতেই থাকে না। যদি থাকতো হেমলতা মোর্শেদকে বিয়েই করতেন না এবং পদ্মজার মতো রূপসীর জন্ম দিতেন না। আল্লাহর কাছে রূপসী মেয়ে ভুলেও চাইতেন না। হেমলতার বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে গেল। আজ শুক্রবার, স্কুল নেই। ফজরের নামাজ পড়ে 3 বোন পড়তে বসেছে। প্রেমা নামাজ পড়তে চায় না, শুধু ঘুমাতে চায়। হেমলতার মায়ের ভয়ে নামাজ পড়ে সে ঝিমুচ্ছে আর পড়ছে। তা দেখে পদ্মজা আর পূর্ণা ঠোঁট টিপে হাসছে। হেমলতা বিরক্ত হন। প্রেমার তো পড়াই হচ্ছে না, সেই সাথে পদ্মজা পূর্ণার মনোযোগ নষ্ট হচ্ছে। তিনি কর্কশ কণ্ঠে ধমকে উঠেন, প্রেমা, ঘুমাচ্ছিস কেন? ঠিক হয়ে পড়। প্রেমা শকচিত হলো। চোখ খুলে দেখলো চট করে ভয় তাড়াতাড়ি পড়াও শুরু করলো। হেমলতা কিছুক্ষণ পর স্বাভাবিক গলায় বললেন, পড়তে হবে না, ঘরে গিয়ে ঘুমা। প্রেমা একটু অবাকই হয়, পরে খুশি হয়ে যায় এবং ছুটে যায় ঘরের দিকে। পূর্ণা মুখ ভার করে ফেললো। তার তো পড়তেই ইচ্ছে করছে না, কিন্তু মা কখনো তাকে ছাড় দেন না। হয়তো ছোটবেলায় ছাড় দিতেন, মনে নেই। সে আবার খুব দ্রুত সবকিছু ভুলে যায়। ব্রেন ভালো প্রেমার, যা পরে মনে থাকে। পূর্ণা খুব দ্রুত আবার সবকিছু ভুলে যায়। পদ্মজার সবকিছুই স্বাভাবিক, শুধু রূপ বাদে।
সূর্য ওঠার থেকে সাথে সাথে মোর্শেদ বাড়িতে ঢুকলেন, হাতে ঝাঁকি জাল আর বড়শি, কাঁধে পাটের ব্যাগ ঝুলানো। ভোর রাতে মাছ ধরতে গিয়েছিলেন। মোর্শেদ বাড়ি ফিরলে পূর্ণা আর প্রেমা সবচেয়ে বেশি খুশি হয়। মাছ খেতে পারে অনেক। অর্থের জন্য হেমলতা তেমন খুব একটা মাছ কিনে আনেন না। মোর্শেদ বাড়িতে যতদিন আসেন ততদিন মাছের আর কোনো অভাবই হয় না। মোর্শেদ বলার পূর্বে পূর্ণা ও প্রেমা গামলা নিয়ে ছুটে আসে উঠানে। মোর্শেদ কাঁধের ব্যাগ উল্টে ধরেন গামলার উপর। পুঁটি, ট্যাংরা, পাবদা, চিংড়ি মাছের ছড়াছড়ি। হেমলতা ভারী খুশি হন। পদ্মজা লতা দিয়ে চিংড়ি খেতে খুব পছন্দ করে, আর প্রেমা পূর্ণা পছন্দ করে পাবদা মাছের ভুনা। মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছগুলো দেখে। তিনি জানেন মোর্শেদ বাড়ি থেকে বের হতেই পদ্মজা ছুটে যাবে বাড়ির পিছনে লতা আনতে। হুনো লতা, আমার আম্মাডারে পাবদা ভুনা করে দিবা, সবজি টবজি দিয়ে আর আনবা না। আব্বা, আপনি বাড়িতে থাকবেন? তাইলে তো প্রতিদিনই মাছ খেতে পারি। মোর্শেদ আর চোখে পদ্মজাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকান। এরপর পূর্ণাকে জবাব দিলেন, কোনো রকম অশান্তি না হইলে তো থাকবামি। গামছা দিয়ে তিনি কলপারে চলে যান। পদ্মজার মুখটা ছোট হয়ে যায়। প্রতিবার বাড়ি ছাড়ার পূর্বে মোর্শেদ পদ্মজাকে রাকের টুকটাক কথা শোনান। তখন হেমলতা মোর্শেদকে শাসান। ফলস্বরূপ মোর্শেদ বাড়ি ছাড়েন। মোর্শেদ নাকি বাড়ি ফিরলা কোন দিন? মোর্শেদ গোসল সেরে রোদ পোহাচ্ছিলেন। সকালে মিষ্টি রোদ। ঘাড় ঘুরিয়ে রশিদ ঘটককে দেখে হাসলেন। আরে চাচা মিয়া যে, আহেন আহেন, পূর্ণারে চেয়ার আইনা দিতে কত, খবর কি? পূর্ণা চেয়ার এনে দিল। রাশিদ এক দলা থুতু উঠানে ফেলে চেয়ারে বসলেন আরাম করে। প্রেমাকে উঠানে খেলতে দেখে ফরমাইশ দিলেন, এই মাইয়া যা পানি লইয়া আয়, অনেকক্ষণ ধরে দম ডাটকাইয়া আছে। প্রেমা পানি নিয়ে চলে আসে। রশিদ পানি খেয়ে মোর্শেদকে বললেন, খবর তো বালাই, বাবা সেরিডারে কি বিয়া দিবা না? 2 বছর যাক, পড়তাছে যখন মেট্রিক পাসটা করুক। কি কন? মেজোডা না বড়ডা? তোমার বউ তো মরিসের লাহান, কোনো বাই রাজিও হয় না। তুমি বুঝতেছ না, পাত্র খাঁটি হীরা, বাপ দাদার জমিদারি আছে। মোর্শেদ আর চোখে হেমলতা এবং পদ্মজার উপস্থিতি পর্যবেক্ষণ করলেন। নেই তারা। তিনি জানেন পদ্মজার উপর কোনো রকম জোর জবরদস্তি তিনি করতে পারবেন না। হেমলতা তা হতেই দিবে না। এসব তো আর বাইরের মানুষের সামনে বলাও যায় না। মোর্শেদ রশিদ ঘটককে নরম গলায় বললেন, থাকুক না, পড়ুক। মায়ে যখন চায় সেরি পড়ুক, তাইলে পড়ুক। রশিদ নিরাশ হলেন। ভেবেছিলেন মোর্শেদ রাজি হবে। তিনি মেয়ের শ্বশুর বাড়িতে ছিলেন। এরপর বড় অসুখে পড়লেন। তাই মোর্শেদ বাড়ি ফিরেছে শুনেও আসতে পারেননি। আজ একটু আরামবোধ হতেই ছুটে এসেছেন অনেক আশা নিয়ে। কিন্তু মোর্শেদের জবানবন্দিতে তিনি আশাহত হলেন। কটমটে গলায় বললেন, যুবতী ঘরে রাহা ভালো না, যখন বংশে কালি পড়বো তখন বুঝবা। হুনো মোর্শেদ, এই বয়সী মাইয়াদের স্বভাব চরিত্র বেশি দিন ভালো থাকে না। পাপ কামে গো আশেপাশে গুড়গুড় করে। বেলা থাকতে জামাইয়ে দরাইয়া দেওয়ান লাগে, বুঝছো নি? তোমার বউরেও বুঝাও। রশিদ পাত্রের অনেক প্রশংসা করলেন। জমি জমা, বাড়িঘর সবকিছু বাড়াবাড়ি রকমের বর্ণনা করে দিলেন। ফলে মোর্শেদের মস্তিষ্ক কাজ করা শুরু করলো। রশিদ ঘটক যেতেই তিনি হেমলতার পাশে গিয়ে বসেন। ইনিয়ে বিনিয়ে পদ্মজার বিয়ের কথা তুলেন। হেমলতা সাফ নাকচ করে দেন। তিনি শান্তকণ্ঠে বুঝিয়ে দেন পদ্মজার তিনি বিয়ে দিচ্ছেন না, আর মোর্শেদকে পদ্মজার ব্যাপারে নাক গলাতে না করেছেন। শেষ কথাটা বেশ কঠিন করেই তিনি বললেন, আগে বাপ হও, পরে বাপের কাজ করতে আসবা। মোর্শেদের তিরিক্ষি মেজাজ। তিনি রান্নাঘর ছেড়ে বেরিয়ে পড়েন। রগে রগে রাগ টকবক করছে। পদ্মজাকে বারান্দায় দেখে তিনি ঝাঁঝালো কণ্ঠে বললেন, সেরি যখন রূপ দিয়া নটি হইব তখন আমার ঠ্যাঙ্গাও পাইবা না, এই সেরি মজা বুঝাইব। পদ্মজার চোখ বেগ জল গড়িয়ে পড়ে। হেমলতা রান্নাঘর থেকে বের হলেন মোর্শেদকে কিছু কঠিন কথা শোনাতে। পদ্মজা তখন দৌড়ে আসে, হেমলতার হাত ধরে রান্নাঘরের ভেতরে নিয়ে যায়। মোর্শেদ যতক্ষণ বাড়িতে থাকে তখন তার খুবই ভালো লাগে। পূর্ণা, প্রেমা কত খুশি হয়। বাড়িটা পরিপূর্ণ লাগে। সে চায় না তার বাবা ঝগড়া করে রাগ নিয়ে বাড়ি ছেড়ে চলে যাক। হেমলতা রাগে এক ঝটকায় মেয়ের হাত সরিয়ে দেন। তার সহ্য হয় না মোর্শেদকে। মানুষের কথা দ্বারা নিয়ন্ত্রিত হওয়া বগমেজাজি একজন মানুষ মোর্শেদ। ভালোটা কখনোই বুঝে না, মানুষের কথাই নাচে। সারাক্ষণ মস্তিষ্কে একটা বাক্যেরই পূজা করে, মানুষ কি বলবে। মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাথার উপর বৃষ্টি নিয়ে মোর্শেদ বাড়ি ফেরেন। মুখ দেখে বোঝা গেল তিনি খুব খুশি। হেমলতাকে ডেকে বললেন, 1 মাসের লেগা গড়টা সাইরা লাহারি ঘরে উঠা পর। কিসের দরকারের জন্য? শুটিং করার লেগা মাতব্বর বাড়ি যারা আইছে তারা বলি আমার বাড়ি খুব পছন্দ হইছে, বিরাট অঙ্কের টাকা দিব কইছে। আমিও কইয়া দিছি, কাল কই উঠতে কইয়া আইছি। হেমলতা বিরক্ত হতে গিয়েও পারলেন না। সত্যি অর্থের খুবই দরকার। পদ্মজার সামনে মেট্রিক পরীক্ষা, কত খরচ, কলেজে পড়তে ঢাকা পাঠাতে হবে। তিনি মোর্শেদকে বললেন, টাকার ব্যাপারটা নিয়ে আমার সাথে আলোচনা করতে বলবা, নয়তো জায়গা হবে না। আরে বলাম নে, এখন সব গুছাইয়া লাও। পূর্ণা আড়াল থেকে সবটা শুনছে।
7 দিন হয়েছে লিখন শাহ আর চিত্রা দেবী এই গ্রামে এসেছে, অথচ সে দেখতেই পেল না। হেমলতা যেতে অনুমতি দেয়নি। পূর্ণা নামাজের দোয়ায় খুব অনুনয় করেছে আল্লাহকে, যেন লিখন শাহ আর চিত্রা দেবীকে সচক্ষে দেখতে পারে। আর এখন শুনলো তাদের বাড়িতেই নাকি আসছে ওরা। পূর্ণার মনে হচ্ছে সে যেন খুশিতে মরেই যাচ্ছে। এই মগা, আমাকে 1 কাপ চা দাও তো। মগা ঝড়ের গতিতে চা নিয়ে আসে। লিখন চিত্রার পাশের চেয়ারটায় বসলো। এরপর মগাকে বলল, দারুণ চা করো তো তুমি। মগা কাচুমাচু হয়ে হাসলো। ভাবে বোঝাই গেল প্রশংসা শুনে সে ভীষণ লজ্জা পেয়েছে। চিত্রা মগার ভাবভঙ্গি দেখে হেসে উঠল। চিত্রা হাসলে মগা মুগ্ধ হয়ে যায়। মাতব্বর বাড়ির কামলা সে। চিত্রনায়ক লিখন শাহ এবং চিত্রনায়িকা চিত্রা দেবীর সেবা করার দায়িত্ব মগাকে দেয়া হয়েছে। মগা এতে ভীষণ খুশি। চিত্রার সুন্দর মুখশ্রীর সামনে সবসময় থাকতে পারবে ভেবে। চিত্রা বলল, তোমার ভাইয়ের নাম জানি কি বলেছিলে? 4 ফুট উচ্চতার মগা উৎসাহ নিয়ে জবাব দিল, মদন। চিত্রার হাসি পায়। অনেক কষ্টে সে চেপে রাখলো। মগা, মদন কারো নাম হয় নাকি? শুটিংয়ের মাঝে হুট করে আকাশ ভেঙে বৃষ্টি নামে, তাই আপাতত শুটিং স্থগিত আছে। সবাই বারান্দায় বসে বৃষ্টি দেখছে, হাতে সবারই রং চা। ডিরেক্টর আব্দুল জাহেদ দারুণ খিচুড়ি রান্না করেন। বৃষ্টি দেখেই তিনি রান্নাঘরে ঢুকেছেন। আচ্ছা মগা, এই বাড়ির 2টা মেয়ে কোথায়? আসার পর একবার এসেছিল, এরপর তো আর একবারও এলো না। চিত্রা প্রশ্ন করলো। মগা বলল, ওই যে লাহারি ঘর, ওইটাতে আছে। লাহারি ঘর মানে কি? মগার বদলে লিখন বলল, যে ঘরের অর্ধেক জুড়ে ধান রাখা হয় আর অর্ধেক জায়গায় চৌকি থাকে কামলাদের জন্য, ওই ঘরকে লাহারি ঘর বলে এখানে। বোঝা গেছে? চিত্রা চমৎকার করে হাসলো। বোঝা গেছে। মগা, বৃষ্টি কমলে লাহারি ঘরে যাব, ঠিক আছে? আচ্ছা আপা। ওই লিখন, যাবা? এই তো সামনেই, আলসিমি করো না। মগা হই হই করে উঠল। না না, বেটা লয়ে যাওন যাব না, বাড়ির মালিকের মানা আছে। লিখন মগার না করার ভাব দেখে ভীষণ অবাক হলো। চিত্রা প্রশ্ন করলো, মানা কেন? বাড়ির বড় সেরিডারে তো আপনারা দেখেন নাই, এই লিখন ভাইয়ের লাহান বিলাই চোখা। সেরিডারে স্কুল ছাড়া আর কোনো জায়গাতে যাইতে দেয় না। বাড়ি দিবার আগে কইয়া রাখছে লাহারি ঘরে বেটা মানুষ না যাইতে। এই সেরি লইয়া বহুত কিচ্ছা আছে। চিত্রা বেশ কৌতূহল বোধ করলেন। তখন তীক্ষ্ণ ঘোলা চোখে লাহারি ঘরের দিকে তাকালো। 1.5 দিন হলো এখানে এসেছে। উঠানের শেষ মাথায় থাকা একটা লাহারি ঘর একবারও মনোযোগ দিয়ে দেখা হয়নি। সামনের দরজাটাও বন্ধ। 2টো ছোট মেয়ে এসেছিল ঘরের ডান পাশ দিয়ে। ঘরটার ডানে বামে পিছনে গাছপালা। বাড়িটা পুরনো হলেও তবে দারুণ। তবে এই মুহূর্তে তার অন্য কিছুর প্রতি তীব্র কৌতূহল কাজ করছে। লাহারি ঘর দুপাশ করা হয়েছে চাদর টানিয়ে। এক পাশে চৌকিতে হেমলতা আর মোর্শেদ থাকেন, অন্য পাশের চৌকি পদ্মজা, পূর্ণা এবং প্রেমার দখলে। লাহারি ঘরের পিছনের দরজা আপাতত প্রধান দরজা হিসেবে ব্যবহৃত হচ্ছে। পিছনে অনেক কচু গাছ ছিল। হেমলতা মোর্শেদকে দিয়ে জায়গা খালি করিয়েছেন। এরপর সেখানে মাটির চুলা তৈরি করা হয়েছে। বড়সড়কে ওঠার জন্য ঝোপঝাড় কেটে শুরু করে পথ করা হয়েছে। এতে মোর্শেদের সাহায্য ছিলই না। হেমলতা 2 মেয়েকে নিয়ে একাই করেছেন। শুটিং দলে অনেক পুরুষ। পদ্মজাকে ভুলেও তাদের সামনে দিয়ে আসা যাওয়া করতে দেয়া যাবে না। হেমলতার মাঝে মাঝে ইচ্ছে করে পদ্মজার মুখটা পুড়িয়ে দিতে। পরক্ষণেই নিজের উপর ঘৃণা চলে আসে। কি করে নিজের মেয়ের প্রতি এমন মনোভাব আসতে পারে? অথচ পদ্মজার হাতে সূচ ফুটলে হেমলতার মনে হয় নিজের শরীরে আঘাত করেছে। কি জন্য এত টান পদ্মজার প্রতি? ভেতরে ভেতরে হেমলতা এই প্রশ্নের উত্তরও জানেন, শুধু প্রকাশটাই পায় না। না জানার ভান ধরে থাকেন। আচ্ছা আম্মা, আজ আমি রাধি। পদ্মজার প্রতিদিনের প্রশ্ন। হেমলতা রাত্রে দিবেন না জানা সত্ত্বেও পদ্মজা প্রতিদিনই অনুরোধ করে। হেমলতা বিপদ আপদ ছাড়া পদ্মজাকে রান্নাঘরেও পাঠান না। সোনার শরীরে মাটির চুলার কালি লাগাতে হেমলতার মায়া লাগে। তিনি হাসেন। পদ্মজা মুগ্ধ হয়ে দেখে। হেমলতার বয়স 36। শ্যামলা চেহারা, দাঁতগুলো ধবধবে সাদা। চোখের মণি অন্যদের তুলনায় বড় আর গাঢ় কালো। চোখ দুটিকে গভীর পুকুর মনে হয়। ছিমছাম গরম। পূর্ণা যেন মায়েরই কিশোরী শরীর, তবে তারা 3 বোনই মায়ের মতো চিকন আর লম্বা। আচ্ছা আজ তুই রাঁধবি? পদ্মজা ভাবেনি অনুমতি পাবে। আদুরে উল্লাসে প্রশ্ন করে, সত্যি আম্মা? যা জলদি, আসরের আজান কবেই পড়েছে। পদ্মজা রান্নার প্রস্তুতি নিতে থাকে। পূর্ণা আর প্রেমা হিজল গাছের নিচে পাটি বিছিয়ে লুডো খেলছে। প্রেমা বাটপাড়ি করে। এ নিয়ে কিছুক্ষণ পর পর তাদের মাঝে তর্ক হচ্ছে। সকালে বৃষ্টিও হয়েছে। রান্না করতে গিয়ে পদ্মজা ভেজা মাটির সোধা গন্ধ পেল। কি অদ্ভুত অনুভূতি! মোর্শেদ পদ্মজাকে রাত্রে দেখে কপাল কুঁচকে ফেললেন। ঘরে ঢুকে হেমলতাকে মেজাগিচি দেখিয়ে প্রশ্ন করলেন, এই সেরি রান্ধে কেন? হেমলতা নির্লিপ্তভাবে জবাব দেন, আমি বলেছি। এতদিন কইছি তরে এই সেরির হাতের রান্ধন আমার না খাওয়াইতে। মোর্শেদের কঠিন স্বর পদ্মজার কানে আসে। মুহূর্তে খুশিটাকে ফাটা বেলুনের মতো চুপসে যায়। সে জানে এখন ঝগড়া শুরু হবে। তার আম্মা আব্বার অনুচিত কথাবার্তা মাটিতে পড়তে দেন না। তার আগেই জবাব ছুড়ে দেন, খেতে ইচ্ছা না হলে খাবা না? রাইতে বেলা না খায় থাকবো আমি? খাবার রেখেও যদি না খেতে চাও সেটা তোমার সমস্যা।
আমি বা আমার মেয়ে কেউই তো না করিনি। মোর্শেদ কিছু নোংরা নোংরা কথা শোনাতে প্রস্তুত হন। হেমলতা সেলাই মেশিন রেখে উঠে দাঁড়ান। তিনি যেন বুঝে গিয়েছেন মোর্শেদ কি বলবেন। আঙুল তুলে শাসিয়ে মোর্শেদকে বললেন, একটা নোংরা কথা উচ্চারণ করলে আমি আজ তোমাকে ছাড় দিব না। পদ্মা আমার মেয়ে, আল্লাহ সইবে না। নিজের মেয়ে সম্পর্কে এত নোংরা কথা কোনো বাবাই বলে না। মোর্শেদ নোংরা কথাগুলো হজম করে নিলেন, তবে কিরমির করে বললেন, পদ্ম আমার সেরি না, পদ্ম তোমারই মেয়ে, আর একটা কথাও না। বাড়িতে অনেক মানুষ, নিজের বিকৃত রূপ লুকিয়ে রাখো। মোর্শেদ দমে যান। চৌকিতে বসে বড় করে একটা নিঃশ্বাস ছাড়েন। চোখের দৃষ্টিটা অস্থির। পদ্মজার জন্মের পর থেকেই হেমলতার রূপ পাল্টে গেছে। কিছুতেই এই নারীর সাথে আর পারা যায় না। অথচ একসময় কত মেরেছেন হেমলতাকে। হেমলতার পিঠে, উরুতে, ঘাড়ে এখনও মারের দাগ আছে। সময় কোন জাদু বলে হেমলতাকে পাল্টে দিল জানা নেই মোর্শেদের। রাতের একটা শ্যুট করে সবাই বিশ্রাম নিচ্ছিল। চিত্রা তখন কথায় কথায় জানালো, লাহারি ঘরে গিয়েছিলাম। মগা যে কটা মেয়ের কথা বলেছিল সেই মেয়েটাকে দেখতে। চিত্রার কথায় লিখন আগ্রহ পেল না। চিত্রা কখনো কোনো মেয়ের প্রশংসাই করে না। খুদ খুঁজে বের করতে জানে ভালোই, নিজেকে খুদহীন সেরা সুন্দরী মনে করে। মেয়েটার নাম পদ্মজা। মগা পুরো নাম জানি কি? চিত্রা মগার সাথে কথা বললে মগা খুব লজ্জা পায়, এখনও পেল। লাজুক ভঙ্গিতে জবাব দিল, উম্মে পদ্মজা। ও হ্যাঁ, উম্মে পদ্মজা। চিত্রার এক পাশ থেকে সেলিনা পারভিন প্রশ্ন করলেন, কি নিয়ে আলাপ হচ্ছে? সেলিনা পারভিন চলমান চলচ্চিত্রে চিত্রার মায়ের অভিনয় করছেন। চিত্রা বলল, এই বাড়ির মালিক যিনি, ওনার বড় মেয়ের কথা বলছি। এমন সুন্দর মুখ আমি দুটি দেখিনি। মেয়েটার মুখ দেখলে বুকের ভেতর নিকষিত বিশুদ্ধ ভালো লাগার জন্ম হবে। এত শ্রী ভগবান দিয়েছেন মেয়েটাকে। লিখনসহ উপস্থিত সবাই অবাক হলো। চিত্রার মুখে কোনো মেয়ের প্রশংসা অবিশ্বাস্য। সবাইকে অবাক হতে তাকাতে দেখে চিত্রা বিব্রত বোধ করলো। গলায় জোর বাড়িয়ে বলল, সত্যি বলছি, সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষ এই মেয়েকে উপেক্ষা করতে পারবে না। পদ্মজাকে নিয়ে বেশ খানিকক্ষণ আলোচনা করলো। আগ্রহ বেশি ছিল লিখনের। যখন শুনল পদ্মজার 16 বছর, তখন সে একদম দমে গেল। ছোট মেয়ে, হয়তো এমন বয়সী বেশিরভাগ মেয়েরা স্বামীর ঘরে থাকে। তবুও লিখনের পদ্মজাকে খুব ছোটই মনে হয়েছে। তার একটা বোন আছে 16 বছরের, এখনও 2 বেনি করে স্কুলে যায়। কত ছোট দেখতে! লিখন আনমনে হেসে উঠল। হিজল গাছের নিচে দাঁড়িয়ে আছে পদ্মজা। রাতের জোনাকি পোকা চারিদিকে। পদ্মজা প্রায় রাতে মুগ্ধ হয়ে দেখে জোনাকি পোকাদের। মনে হয় দল বেঁধে হারিকেন নিয়ে নাচছে তারা। তবে এই মুহূর্তে রাতের সৌন্দর্য পদ্মজার মনে ঢুকতে পারছে না। পদ্মজার ঠোঁট কামড়ে কাচ্ছে, দুটো চোখেই জ্বলছে খুব। মোর্শেদের রান্না খারাপ হওয়ার অজুহাতে থালা ভর্তি ভাত তরকারি ছুঁড়ে ফেলেছে পদ্মজার মুখে। চোখে ঝোল পড়েছে। তা নিয়ে হেমলতার সে কি রাগ! মোর্শেদ অবশ্য চুপই ছিলেন, তিনি তো রাগ মিটিয়ে ফেলেছেন। আর তর্ক করেই বা কি হবে? পদ্মজা তাকালো। হেমলতা ভেজা কণ্ঠে প্রশ্ন করলেন, খুব জ্বলছে রে মা? পদ্মজা জবাব দিতে পারল না। ঠোঁট ভেঙে কেঁদে উঠল। মা ছাড়া পৃথিবীতে তার কেউ আর নেই। মায়ের আদর ছাড়া আর কোনো আদরও পাওয়া হয়নি। সবাই শুধু তার দোষ খুঁজে। হেমলতার বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরোলো। পদ্মজা ছিচকা দুনে, ছোট থেকেই কাঁদছে। তবুও চোখের জল ফুরায় না, মন শক্তও হয় না। এমন হলে তো চলবে না। পদ্মজার কান্নার বেগ বাড়ল। হেমলতা সদ্য কাটা বড় গাছের বাকি অংশে বসলেন। চুপ করে পদ্মজার ফোফানো শুনছেন। পদ্মজা শান্ত হয়ে মায়ের পাশে বসলো। তার মাথা অনেকটা নত। হেমলতা উদাস গলায় বললেন, এভাবে চলবে না পদ্ম। পদ্মজা তাকালো। হেমলতা বললেন, শোন পদ্ম, কেউ আঘাত করলে কাঁদতে নেই, কারণ মানুষকে আঘাত করে কাঁদানোরই জন্য। আর যখন উদ্দেশ্য সফল হয় তখন তারা শান্তি পায়। যে আঘাত করলো তাকে কেন শান্তি দিবি? শক্ত থাকবি, বুঝিয়ে দিবি তুই এতটাও দুর্বল নয়। যারে তারে পাত্তা দিস না রে মা। হাজার কষ্টেও কাঁদবি না। কান্না সাময়িক সময়ের জন্য হলেও মন হালকা করে, পুরোপুরি নয়। যে তোকে আঘাত করবে তাকে তুই তোর চালচলন দিয়ে ছিন্ন ভিন্ন করে দিবি। তখন তার মুখটা দেখে যে তোর শান্তিটা লাগবে, সেটা কান্না করার পর হবে না। এই শান্তি স্থায়ী। হেমলতার কথা পদ্মজার উপর কোনো প্রভাব ফেলল না, কারণ সে করুণ সুরে বলল, কিন্তু আব্বা ব্যবহার আমার সহ্য হয় না আম্মা। আব্বা আমার সাথে কেন এমন করে? তাকে কখনো সামনাসামনি আব্বা ডাকার সুযোগ পেয়েছিস তুই? পাসনি। তবুও কেন আব্বা আব্বা করিস? তাকে তুই পাত্তাই দিবি না। তুমি খুব কঠিন আম্মা, তোকেও হতে হবে। আব্বা কেন এমন করে আম্মা? আমি কি আব্বার মেয়ে না? আব্বা কেন বারবার বলেন আমি তার মেয়ে না? হেমলতা চোখ সরিয়ে নেন। পদ্মজা জানে এই জবাব সে পাবে না। দাঁতে চেপে কান্না আটকানোর চেষ্টা করে। হেমলতা এক হাত পদ্মজার মাথায় রাখেন। কাঁদিস না আর। মায়ের রং না হয় পাসনি, মায়ের মতো শক্ত হওয়ার তো চেষ্টা করতেই পারিস। পদ্মজা নির্লজ্জ গলায় আবারও প্রশ্ন করে, আম্মা আমি কি আব্বার মেয়ে না? বলো না আম্মা,
পদ্মজার চোখ বেয়ে জল পড়ছে। খুব মায়া লাগছে হেমলতার, বুক ভারী হয়ে আসছে। তিনি আবেগ লুকিয়ে কণ্ঠ কঠিন করার চেষ্টা করলেন। মার খাবি পদ্ম, কতবার বলবো, তুই আমার আর তোর আব্বার মেয়ে। কি নাম আমার আব্বার? কি শান্ত কণ্ঠ পদ্মজার। হেমলতার চমকান, তবে প্রকাশ করেন না। মেয়েদের সামনে তিনি কখনো দুর্বল হতে চান না। পদ্মজার দিকে ঝুঁকে কণ্ঠ খাদে নামিয়ে বলেন, তোর আব্বার নাম মোর্শেদ মোড়ল। পদ্মজা হতাশ হয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। মাকে খুব বিরক্ত লাগছে এখন, খুব কঠিন করে বলতে ইচ্ছে হচ্ছে, যাও এখান থেকে, আমার কাছে আর আসবাই না, কখনো না। কিন্তু সে এমন ব্যবহার বাস্তবে কখনোই করতে পারবে না, কখনোই না। রাতের বাতাসে ভেসে আসছে হাসনা হেনা ফুলের ঘ্রাণ, আকাশে থালার মতো চাঁদ, ঝিরিঝিরি মোলায়েম বাতাস চারিদিকে। পদ্মজার চোখের জল শুকিয়ে গেল। হেমলতা ঝিম মেরে বসে আছেন। একসময় নিস্তব্ধতা কাটিয়ে একটা অসহায় কণ্ঠ ভেসে আসলো। মায়েরা তাদের জীবনের গোপন গল্প সন্তানদের বলতে পারে না রে পদ্ম। পদ্মজা তাকালো। হেমলতা ছলছল চোখে তাকিয়ে আছেন। পদ্মজার খুব কান্নাও পেল। মানুষটাকে এত নরম রূপে মানায় না। পদ্মজা আশ্বস্ত করে বলল, আমি আর কখনোই জানতে চাইব না আম্মা। শুটিং দলের একজনও বাড়িতে নেই, সবাই স্কুল মাঠে গিয়েছে। কয়দিন ধরে নদীর ঘাটে যেতে না যেতে তৃষ্ণার্ত হয়ে পড়েছে এই পদ্মজা। এই সুযোগ হাতছাড়া করা যায় না। হেমলতার অনুমতি নিয়ে সে ঘাটে চলে আসলো। ঘাটের সিঁড়িতে বসলো। কয়েক সেকেন্ড পর টের পেল গান বাজছে কোথাও। গানের সুর অনুসরণ করে সিঁড়ি কয়েকটা নেমে বাম ঘাটের বাম পাশে বাঁধা একটা নৌকায় একজন পুরুষ বসে আছে, হাতে রেডিও। গানের উৎস তাহলে এটাই। পদ্মজা বিব্রত বোধ করলো। উল্টো দিকে ঘুরে ব্যস্ত পায়ে লাহারি ঘরে চলে আসলো। পদ্মজা এত দ্রুত ফিরাতে হেমলতা প্রশ্ন করলেন, কেউ ছিল? পদ্মজা মাথা নাড়ল। হেমলতা চিন্তিত স্বরে প্রশ্ন ছুড়লেন, কিছু বলেছে? দেখতে কেমন? না আম্মা, কিছু বলেনি, আমাকে দেখেও নি। মাথার চুল ঝাঁকড়া, মুখ খেয়াল করিনি। এইটাই তো লিখন শাহ, নায়ক। পূর্ণা পুলকিত হয়ে বলল। হেমলতা আর কিছুই বললেন না। পূর্ণা সারাক্ষণ শুটিং দলটার আশেপাশে ঘুরঘুর করে। হেমলতা বিরক্ত হয়ে পূর্ণাকে কড়া নিষেধ দিয়েছেন আর না যেতে। যদি যায় মার একটাও মাটিতে পড়বে না। পূর্ণা ভয় পেয়েছে। কিন্তু লিখন শাহ আর চিত্রাদেবী জুটিটা এত ভালো লাগে যে তার, যে শুটিং না দেখলে একদম দম বন্ধ লাগে। তাই সে চুপিসারে টিনে একটা ছিদ্র করেছে। হেমলতা সেলাই মেশিন লাহারি ঘরের পিছনে বারান্দায় রেখেছেন, সারাক্ষণ সেখানেই থাকেন। সে সময় পূর্ণা ছিদ্র দিয়ে উকি দেয়, শুটিং দেখে। পূর্ণাকে সবসময় দেখতে দেখতে পদ্মজার আগ্রহ জাগলো, সে উকি দিল। ঝাঁকড়া চুলে মানুষটা একজন অতি সুন্দরী মেয়েকে কোলে তুলে নিয়েছে। দৃষ্টি মোহময়, প্রেমময় গানের সুরধ্বনি বাড়ি জুড়ে। ক্যামেরা ধরে রেখেছেন কেউ কেউ। গানের শুটিং বোধ হয়। পদ্মজা অদ্ভুত অনুভব করলো। চোখ সরিয়ে নিল, কারণ সে লজ্জা পেল। রাতে ঝড় এসেছিল। লাহারি ঘরের পিছনে তৈরি পথ বন্ধ হয়ে গেছে গাছের ডালপালা ভাঙে। মোর্শেদ রাতে বাড়ি ফেরেনি। হেমলতার একার পক্ষে সম্ভব নয় এ পথ খালি করার। তাই পদ্মজা পূর্ণা স্কুল থেকে বাড়ির সামনে দিয়ে ফিরছিল। উঠোনে শুটিং দলের সবাই ছিল। পদ্মজা মাথা নত হয়ে থেমে থেমে কাঁপতে লাগে। পথ শেষই হচ্ছে না, মাথায় ঘুমটাও টানা। অনেকের নজরে পদ্মজা চলে আসলো। মিলন নামে একজন পূর্ণাকে ডাকলো, এই পূর্ণা। পূর্ণা দাঁড়ালো, সাথে পদ্মজা। পদ্মজা শুটিং দলটার দিকে তাকাচ্ছেও না। মিলন পদ্মজার দিকে চোখ স্থির রেখে পূর্ণাকে প্রশ্ন করলো, পাশের মেয়েটা কে রে? প্রথম দেখছি। আমার বড় আপা। আপন? মিলন ভারী আশ্চর্য হয়ে বলল, 10 দিন হলো এখানে আসার, কখনো পূর্ণা প্রেমা ছাড়া অন্য কোনো মেয়েকে তো চোখে পড়লো না, কণ্ঠও শোনা যায়নি। তাই বড় বোন বলতে সে খুব একটা অবাক হলো। পূর্ণা হেসে বলল, আপন। মিলন বিড়বিড় করে বলল, চেহারার তো মিল নেই। সবাই বলে। আচ্ছা যাও। দুবোন লাহারি ঘরে চলে আসলো। পদ্মজা হাফ ছেড়ে বাঁচল। ভেতরটা এত কাঁপছিল। অনেক মানুষের পা দেখেছে। চোখ তুলে মুখগুলোর দিকে তাকানোর সাহস তার হয়ে ওঠেনি, তবে ইচ্ছে হয়েছিল চোখ তুলে তাকাতে। বিকেলে হাজেরা আসলো, সবুর মিয়ার স্ত্রী। সবুর দিনরাত গাঁজা খেয়ে পড়ে থাকে, বউ বাচ্চাদের খোঁজও রাখে না। হাজেরা এর বাড়ি ওর বাড়ি থেকে এটা ওটা চেয়ে নেয়, এরপর 2 বাচ্চা নিয়ে খায়। পদ্মজার খুব মায়া হয় হাজেরার প্রতি। হাজেরা আসতেই হেমলতা পদ্মজার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, লাউ গাছে কয়টা লাউ দেখেছিস? 9টা আম্মা। পূর্ণা কই? ওরে বল 2টা লাউ হাজেরাকে দিয়ে দিতে, কাঁচা মরিচও দিতে বলবি। পদ্মজার মুখে কালো আধার নেমে আসে। হেমলতা পদ্মজার মুখ দেখে বুঝতে পারেন পূর্ণা বাড়িতে নেই, টিভি দেখতে গেছে, তাই না? পদ্মজাকে দ্বিধাগ্রস্ত হতে দেখা গেল। বিব্রতভাবে বলল, আম্মা আমাকে বললে গেছে। তুই ওর অভিভাবক? একটু শরীরটা খারাপ লাগছে বলে শুয়েছি, অমনি সুযোগ লুটে নিয়েছে। আম্মা আমার দোষ, পূর্ণারে কিছুই বলল না। পদ্মজার ভেজা কণ্ঠ হেমলতার রাগ উড়িয়ে দিল। তিনি অন্যদিকে মুখ করে শুয়ে বললেন, হাজেরারে নিয়ে যা, ঘোমটা টেনে নিয়ে যাবি, বেগুন বেশি হলে কয়টা দিয়ে দিস। পদ্মজার মন ভরে গেল। তার মা এত বেশি উদার, কখনো কাউকে ফিরিয়েই দেন না। সামর্থ্যের মধ্যে আরো বেশি কিছু দেয়ার থাকলে তিনি কার্পণ্যও করেন না।
তবে হাজেরার স্বভাব অভাবে নষ্ট হয়েছে, চুরি করার প্রবণতা আছে, তাই পদ্মজাকে যেতে বললেন। উঠোনের এক কোণে এবং লাহারি ঘরের ডান পাশে লাউয়ের মাচা, 9টা লাউ ঝুলে আছে, তরতাজা টাটকা সবুজ পাতা এর নজর কাড়ে। পদ্মজা বাড়ির দিকে তাকালো, একটা লাউ হাজেরার হাতে দিয়ে বলল, কি দিয়ে রাঁধবা? জানি না গো পদ্ম, গিয়া দেহি মাছ মিলানি যায়নি। তোমার ছেলেটা ঠান্ডা কমেছে? পদ্মজা কাঁচামরিচ ছিঁড়ে হাজেরা আঁচলে ভরে দিল। হাজেরা গুনগুন করে কাঁদছে আর বলছে, স্যারারা সারাদিন মাটিতে পড়ে থাকে একলা একলা, রাই তৈলে জ্বরে কাঁপে, দম ফালাইতেও পারে না। ডাক্তার দেখাচ্ছ না কেন? টেহা লাগবো না, কই পামু? তুমি মাতব্বর বাড়িতে যেও, শুনেছি ওনারা খুব দান খয়রাত করেন। হাজেরা বাধ্যের মতো মাথা নাড়ল। বেগুন গাছ বাড়ির পিছনে, পদ্মজা বাড়ির পিছনে সাবধানে আসলো। মনে মনে ভাবছে, হাজেরার ছেলে সুস্থই আছে। সকালে সে দেখেছে হাজেরা মিথ্যা বলছে। মানুষের খুব অভাব পড়লে বুঝি এরকমটাই হয়। এত সবজি আছে, টমেটো নেই, পাওয়া যাবে? পরিষ্কার সহজ গলায় বলা পুরুষালী কণ্ঠটিকে পদ্মজাকে কাঁপিয়ে তুলল। ঘুরে তাকালো, লিখনকে দেখে সে বিব্রত বোধ করলো। কারো সামনে নিজের অস্বস্তি প্রকাশ করাটা মোটেই উচিত না, কথাটি হেমলতাই বলেছেন। পদ্মজা হাসার চেষ্টা করলো, জবাব দিল, এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন? বর্ষাকালে টমেটো চাষ হয় না, টমেটো শীতকালীন ফসল, গ্রীষ্ম বর্ষাতেও তো পাওয়া যায়। পদ্মজা অস্বস্তি লুকিয়ে রাখতে পারছে না। স্কুলের শিক্ষক আর খুব আপন মানুষগুলোকে ছাড়া কোনো পরপুরুষের সাথে তার কখনই কথা হয়নি। লিখনের সাথে কথা বলতে গিয়ে তার জবান বন্ধ হয়ে যাচ্ছে। সে চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজেরাকে। লিখন বলল, আমি তো গতবার বর্ষাকালে টমেটোর সালাদ তৈরি করেছি, হয়তো টমেটোর জাত আলাদা ছিল, সাধারণত শীতকালেই আমাদের দেশে টমেটো হয়। কথা শেষ করে দ্রুত লাহারি ঘরে ফিরল সে। মনে হচ্ছে পরপুরুষদের সাথে কথা বলে ঘোর পাপ হয়ে গেছে, পাপ মোচন করতে হবে। ঘরে ঢুকে ঢকঢক করে 2 গ্লাস পানি খেলো। হেমলতা ঘুমাচ্ছেন, নয়তো পদ্মজার মুখ দেখে নির্ঘাত বুঝে যেতেন কিছু একটা ঘটেছে। পদ্মজা ভক্তি নিয়ে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করল। হেমলতা সালোয়ার কামিজ সেলাই করছিলেন, তখন বারান্দার সামনে একজন পুরুষ লোক এসে দাঁড়ালো। হেমলতা শাড়ির আঁচল মাথায় টেনে নেন, জিজ্ঞাসুক দৃষ্টিতে নিয়ে তাকান। লোকটি হেসে বলল, আমি মিলন, শুটিং দলের। হেমলতা জোরপূর্বক হাসেন, আর চোখে ঘরের দরজার দিকে তাকান। পদ্মজা ঘুমাচ্ছে, দরজাটা লাগানো উচিত। কোনো দরকার? না, এমনি দেখতে আসলাম, কতদিন হলো আপনাদের বাড়িতে উঠলাম আর এদিকটায় আসাই হয়নি। হেমলতা প্যাচিয়ে বলা কথা পছন্দ করেন না, সরাসরি বলে উঠলেন, এদিকে আসা নিষেধ, আপনাদের বলা হয়নি। মিলনের চোখে মুখে ছায়া নেমে আসে। সে অপমান বোধ করলো, আমতামতা করে বলল, আচ্ছা আচ্ছা আসছি। মিলন স্থান ত্যাগ করলো। যাওয়ার পূর্বে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি হেমলতার নজর এড়াতে পারল না। হেমলতা চোখ বুঝে জীবনের হিসেব কষেন। এরপর ঘুমন্ত পদ্মজার দিকে তাকান। পূর্ণার চেয়ে পদ্মজার বেশি আগ্রহ শুটিং দেখায়। টিনের ছিদ্র আরও 2টো করেছে। লিখন শাহকে দেখলে তার মায়াময় কোমল অনুভূতি হয়। এ অনুভূতির নাম সে জানে না। শুটিংয়ে লিখন শাহ কত ভালোবাসেন চিত্রাদেবীকে, পদ্মজার দেখতে খুবই ভাল লাগে। পূর্ণা তেলের বোতল নিয়ে বলল, আপা তেল দিয়ে দাও না। সোনা বোন একটু দাঁড়া। পদ্মজা ছিদ্র দিয়ে লিখন শাহর হাসি, কথা বলার ভঙ্গি দেখছে। লজ্জাও পাচ্ছে খুব। সময়টাকে তার থামিয়ে দিতে ইচ্ছে করছে। এই আপা, একটু পরে তো আর দেখতে পারবা, দিয়ে দাও না। আর একটু, শুটিং শুরু হচ্ছে, একটু। পূর্ণার বিরক্তিতে রাগ হয় খুব, কিন্তু সে আর আপাকে কিছু বলবে না। তার সব ইচ্ছের সঙ্গী, সব গোপন কথার সাক্ষী তার আপা। সে তার আপাকে খুব বেশি ভালোবাসে। মাঝে মাঝে মনে হয় মায়ের চেয়েও বেশি বোধ হয় সে তার আপাকে ভালোবাসে, বা হয়তো না। পদ্মজা মিটিমিটি হাসছে। পূর্ণা তেল রেখে ছিদ্র দিয়ে উকি দিল। না, তার এখন আর ভালো লাগছে না এসব দেখতে। চোখ সরিয়ে নিল। কিরে পদ্ম, কি দেখছিস? হেমলতার কণ্ঠ শুনে পদ্মজা চমকে উঠল। আরক্ত হয়ে বলল, ডাকাতি করতে গিয়ে মালিকের বাড়ির কাছে ধরা পড়লে যেমন অনুভূতি হয়, তেমন অনুভূতি হচ্ছে পদ্মজার, বা আরো ভয়ানক অনুভূতি। হেমলতার দৃষ্টি টিনের ছিদ্রে গেল। সাথে সাথে পদ্মজা অনুভব করলো তার পায়ের নিচের মাটি কাঁপছে। পূর্ণা ভয়ার্ত চোখে একবার মাকে একবার বোনকে দেখছে। ছিদ্রের গুরু তো সেই। হেমলতার তীক্ষ্ণ দৃষ্টি মেলে 2 মেয়েকে দেখেন, 3টা ছিদ্র দেখেন। এরপর শীতল দৃষ্টিতে বললেন, শুটিং দেখছিলি? পদ্মজা বাধ্যের মতো মাথা ঝেঁকালো। হেমলতার মোটেও রাগ হলো না। তিনি চৌকিতে বসে প্রশ্ন ছুড়লেন, ছিদ্রের বুদ্ধি কার এটি? পূর্ণার? প্রশ্নটা শুনে পূর্ণার গলা শুকিয়ে আসলো। এক ফোঁটা পানি দরকার, নয়তো যেন দম বেরিয়ে যাবে। পদ্মজা চকিতে চোখ তুলে তাকালো, অসহায় কণ্ঠে বলল, আম্মা আর হবে না। পূর্ণাকে কিছুই বলো না, ওর দোষ নাই। আমি। হেমলতা পদ্মজাকে কথা শেষ করতে দিলেন না। প্রেমাকে ডেকে জিজ্ঞেস করলেন, প্রেমা, তোর আব্বা কই রে? উঠানে। গিয়ে বল আমি ডাকছি। প্রেমা ছুটে গেল, আবার ছুটে আসলো। হেমলতা বারান্দা পার হয়ে চুলার দিকে এগোলেন। তখন মোর্শেদ আসলেন। কি হয়েছে? ডাকে কেরে? লাহারি ঘরে একটা জানালা করে দাও। মেয়েদের চৌকির পাশে কাঠ আছে মুরগির খোপের কাছে।
কি জন্যে? আমি চাইছি তাই। না পারলে বলো, অন্য কাউকে ডাকবো। তেরা কথা কন স্যার, আমার তোমার সাথে ভালো করে কথা বলতে ভালো লাগে না। লাগবো কে রে? তোমার তো আমার পছন্দ না, তোমার পছন্দ বিলাই চোখা বেটা স্যারা রে। অহেতুক কথা বলো না। মাসের পর মাস কোথায় থাকো তা আমার অজানা নয়। রোগে ধরলেই লতার কথা মনে পড়ে। মোর্শেদ মিনিট খানেক রাগ নিয়ে তাকিয়ে থাকলেন। মোর্শেদ ঘণ্টাখানেক সময় নিয়ে 2 ফুট উচ্চতার একটা জানালা করলেন। পদ্মজা পূর্ণা হতবাক, সেই সাথে খুশিও। হেমলতা ছোট পর্দাটা নিয়ে দেন। রুম থেকে বাহিরে দেখা যায়, কিন্তু জানালার ওপাশে কে আছে তা বাহির থেকে দেখা যায় না। সন্ধ্যা মুহূর্তের শুটিং শুরু হয়। পদ্মজা, পূর্ণা, প্রেমা চৌকিতে বসলো চিরা নিয়ে। তাদের চোখে মুখে খুশির ঝিলিক। হেমলতা তা দেখে মৃদু হাসলেন। বড় মেয়ে দুটোকে কখনোই মুখ ফুটে শখ আহ্লাদের কথা বলেন না। না বলা সত্ত্বেও অনেকবার 2 বোনের ইচ্ছা উনি পূরণ করেছেন। আর কিছু বুঝতে পারলেও পূরণের সামর্থ্য হয়নি হেমলতার। হেমলতা ঘরের বাইরে যেতেই পূর্ণা বলল, আমাদের মায়ের মতো সেরা মা আর কেউই না, তাই না আপা? মায়ের মতো কেউ হয় না রে। সবার মাই সবার কাছে সেরা। আমাদের মা আমাদের কাছেও সেরা। লাবণ্যর মা লাবণ্য আর ওর ভাইদের কাছে সেরা। মনির মা মনির কাছেই সেরা। ওরা বলেছে বোকা, এসব বলতে হয় না রে। না, আমাদের আম্মাই সবচেয়ে ভালো মা, আর এমন মা একটাও নাই। হেমলতার কানে প্রতিটি কথাই আসে। পূর্ণা সবার অনুভূতি অনুভব করতে জানে না, পদ্মজা জানে। আমাদের আম্মা সত্যিই সেরা এবং আলাদা। পদ্মজা হেসে বলল। পূর্ণা জানালার বাইরে চোখ রেখে প্রশ্ন করল, আপা চিত্রা দিদিরে কেমন লাগে রে? পদ্মজা চিত্রার দিকে তাকালো। ছাইরঙা শাড়ি পরা, হাতে কালো রঙের ঘড়ি, ফুলহাতা ব্লাউজ, শালীন তবে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া। নাকে সাদা পাথরের নাকফুল, লম্বা চুল বেনি করে রেখেছে। মুখে খুব মায়া, স্নিগ্ধ একটা মুখ, যেন শরতের শুভ্র এক টুকরো মেঘ। পদ্মজা বলল, আমার দেখা দ্বিতীয় সুন্দর মেয়ে মানুষ চিত্রা দিদি। পূর্ণা আগ্রহ নিয়ে জানতে চাইল প্রথম কে? পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল, আমাদের আম্মা। হেমলতার বুক শীতল স্নিগ্ধ কোমল অনুভূতিতে ছেয়ে গেল। পদ্মজা এত সুন্দর করে আমাদের আম্মা বলেছে। হেমলতা এই প্রথম শুনলেন তিনি সুন্দর। ভুবনমোহিনীর রূপসীর মুখে শুনলেন। এই আনন্দ কোথায় রাখবেন তিনি? কেন ছেলে মানসিক অনুভূতিতে তলিয়ে যাচ্ছেন তিনি? প্রেমা অবাক স্বরে বলল, আম্মা তো কালো, চিত্রা দিদির চেয়ে সুন্দর কিভাবে? এভাবে বলছিস কেন প্রেমা? তুই ফর্সা হয়ে গেছিস বলে কালোকে ভালো মনে হয় না? পূর্ণা গমগম করে উঠল। প্রেমা ভয় পেল। পদ্মজা বলল, পূর্ণা বকছিস কেন? প্রেমা তো কত ছোট, ও কি সুন্দরের গভীরতা বুঝে? ও খালি চোখে ফর্সা আর কালোর তফাৎ দেখে। সুন্দরের গভীরতা তো আমিও বুঝি না। পূর্ণার কণ্ঠ ভারী নিষ্পাপ শোনালো। পদ্মজা এদিক ওদিক তাকিয়ে দেখল হেমলতার উপস্থিতি। এরপর বলল, আম্মার রং কালো, কিন্তু সৌন্দর্যের কমতি নেই। আম্মাকে কখনো এক মনে দেখিস, বুঝবি। আমাদের আম্মার চোখ দুটি গভীর, বড় বড়, পাতলা মসৃণ ঠোঁট। আম্মার ঘন চুলের খোপায় এক আকাশ কালো মেঘ। আম্মার শাড়ির কুচির ভাঁজে আভিজাত্য লোকানো। আম্মা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকান, তখন মনে হয় বিরাট বড় রাজত্বের রানী তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করছেন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে। এত কিছু থাকা সত্ত্বেও কি আম্মা আমাদের দেখা প্রথম সুন্দর মানুষ হতে পারেন না? পদ্মজার প্রতিটি কথা পূর্ণার উপর ভীষণ প্রভাব ফেলল। প্রেমা চোখ পিটপিট করে কিছু একটা ভাবছে। পূর্ণা বলল, হতেও পারে, কাল থেকে আমি আম্মাকে দেখব মনোযোগ দিয়ে। আমিও। প্রেমা পূর্ণার দলে ঢুকল। হেমলতা চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। এই কালো রঙের জন্য ছোট থেকেই সমাজ থেকে তুচ্ছ-তাচ্ছিল্য হয়ে আসছেন। কত লুকিয়ে কাদা হয়েছে, কত করে চাওয়া হয়েছে কেউ সুন্দর বলুক, কিন্তু সেই কপাল কখনোই হয়নি। আর আজ এই বয়সে এসে শুনলেন তিনি কুৎসিত নন, তার মাঝেও সৌন্দর্য আছে। জন্মদাত্রী মা কালো রঙের জন্য গরম চামচ দিয়ে পুরো দাগ করে দিয়েছিলেন ঘাড়ে। আর গর্ভের সন্তান আজ সেই অনুচিত কাজের জবাব দিল। আল্লাহর সৃষ্টি কেউই অসুন্দর নয়, সবার মধ্যেই সৌন্দর্য আছে, যা ধরা পড়ে একজোড়া সুন্দর চোখে। নিশুতি রাত, চারিদিকে ঝিঝি পোকার ডাক। হেমলতা চোখ খুললেন। হুট করে ঘুমটা ভেঙে গেল। ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিত করছে কোনো ষড়যন্ত্রের। লাহারি ঘরের ডান পাশে 2 জোড়া পায়ের আওয়াজ। হেমলতার বুক কেঁপে উঠল। তিনি দ্রুত উঠে বসেন। 2 চোখের মাঝের পর্দা সরিয়ে দেখেন পদ্মজার অবস্থান। পদ্মজাকে ঘুমাতে দেখে আটকে যাওয়া নিঃশ্বাস ছাড়েন। পায়ের আওয়াজ একদম পাশে শোনা যাচ্ছে। হেমলতা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ডান পাশে তাকান। গাঢ় অন্ধকার ছাড়া তেমন কিছুই দেখা যাচ্ছে না, তবুও তিনি তাকিয়ে আছেন। দৃষ্টি দেখে মনে হচ্ছে অদৃশ্য গোপন শত্রুকে তিনি দেখতে পাচ্ছেন। কে ওখানে? হেমলতার ঝাঁঝালো কণ্ঠে পায়ের আওয়াজ থেমে গেল। সেকেন্ড কয়েক পরেই 2 জোড়া পা যেন ছুটে পালালো। আলো ফোটার পূর্বে নিদ্রা ত্যাগ করে 4 মা মেয়ে একসাথে নামাজ পড়ল। এরপর বারান্দায় শীতল পাটি বিছিয়ে 3 বোন পড়তে বসলো। রাতভর ঝমঝম করে বৃষ্টি হয়েছে।
মানে বর্ষা নামছে। বর্ষা মানেই স্নিগ্ধ প্রকৃতি, মায়াবী সকাল। এমন সকালে কেউ ঘুমাতে চায়, আর কেই বা উঠে বই পড়তে পছন্দ করে অথবা পছন্দের অন্য যে কোনো কাজ করে। পূর্ণার ঘুমাতে ইচ্ছে করছে, পড়া একদমই সহ্য হচ্ছে না। পড়া থেকে উঠেই সে মনোবাসনা পূর্ণ করতে বিছানায় গা এলিয়ে দিল, সাথে সাথে ঘুম হারালো। পদ্মজা অনেক ডাকলো, উঠলই না। এদিকে স্কুলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। হেমলতা বাইরে থেকে উকি দিয়ে প্রশ্ন করলেন, পূর্ণা ঘুমে? জি আম্মা। সে জানে না স্কুল আছে, তবুও কোন আক্কেলে ঘুমালো? মায়ের কঠিন স্বরে পদ্মজা ভয় পেল। পূর্ণা নির্ঘাত করে মার খাবে আজ। সে হেমলতাকে আশ্বস্ত করল, তুমি যাও আম্মা, পূর্ণা কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে যাবে। হেমলতা জানেন পূর্ণা এত সহজে ঘুম থেকে উঠবেন না। অহরহ এমনই হয়ে আসছে। যতই আদর করে ডাকা হোক না কেন, বৃষ্টিমাখা সকালে তার ঘুম ছুটানো যায় না। বাঁশের কঞ্চি পূর্ণা খুব ভয় পায়। কঞ্চির বাড়ি না খাওয়া অবধি পূর্ণা ঘুম থেকে ছাড়বেই না। এ যেন ভূত ছাড়ানোর মতো। হেমলতা বাঁশের কঞ্চি আনতে চান, এদিকে পদ্মজা ডেকেই যাচ্ছে, পূর্ণা উঠো, মারটা খাওয়ার আগেই উঠো। এই পূর্ণা, পূর্ণা রে, পূর্ণা উঠ। পূর্ণা পিটপিট করে চোখ খুলে আবার ঘুমিয়ে যাচ্ছে। প্রেমা এ ব্যাপারটা খুব উপভোগ করে। একটা মানুষকে এত ডাকাডাকিতেও কি করে না জেগে থাকতে পারে। সে নিষ্কম্প স্থির চোখে তাকিয়ে আছে বড় দুই বোনের দিকে। হেমলতা হাতে বাঁশের কঞ্চি নিয়ে ঘরে ঢুকেন। তা দেখে পদ্মজা পূর্ণাকে জোরে চিমটি দিল। পূর্ণা মুখে বিরক্তিকর আওয়াজ তুলে আবার ঘুমে তলিয়ে গেল। তুই সর পদ্ম, ও মারেরই যোগ্য, পিটিয়ে ওর ঘুম ছুটাতে হবে। পদ্মজা মায়ের উপর কিছু বলার সাহস পেল না, দূরে গিয়ে দাঁড়ালো। হেমলতা পূর্ণার পায়ের গোড়ালিতে বাড়ি দেন। প্যাচ করে একটা আওয়াজ হয়। পদ্মজা ভয়ে চোখ বুজে ফেলল। পা ছিঁড়ে গেছে বোধহয়। ঘুমন্ত পূর্ণার মস্তিষ্ক জানান দেয় আম্মা এসেছেন এবং তিনি আঘাত করেছেন। সে চোখ খোলার আগে দ্রুত উঠে বসল। চোখ খুলতে খুলতে যদি দেরি হয়ে যায়। এরপর চোখ খুঁজল, বোকাশোকা মুখ আর মায়ের দিকে তাকালো পরিস্থিতি বুঝতে। পদ্মজা ঠোঁট টিপে হাসছে। প্রেমা জোরে হেসে উঠল। হেমলতা তীক্ষ্ণ চোখে তাকাতেই হাসি থামিয়ে দিল। পূর্ণা ভীতু কণ্ঠে বলল, আর হবে না আম্মা, সে তো প্রতিদিনই বলিস। এমন সময় ঘন মেঘ আকাশে ছেয়ে গেল। পূর্ণা প্রেমা মনে হয় মনে মনে খুশিই হলো। আর স্কুলে যেতে হবে না আজ। বাড়ি থেকে 2 ক্রোশ দূরেই স্কুল। আম্মা নিশ্চয়ই যেতে নাই করবেন। পূর্ণা খুশি লুকিয়ে প্রশ্ন করলো, আম্মা মেঘ আসবে মনে হয়, যাবো স্কুলে? মেঘ কি করলো তোকে? যাবি স্কুলে? হেমলতা চলে যেতেই পূর্ণা ভ্রু কুঞ্চন করলো, থম মেরে বসেই রইল। পদ্মজা তাড়া দিল, বসে আছিস কেন, জলদি কর, নয়তো আবারও পিটানি খাবি। পূর্ণা বিরক্তি নিয়ে তৈরি হলো। 3 বোন স্কুলের দিকে রওনা দিল। বর্ষাকাল চলছে, রাতে বিরতিহীনভাবে বৃষ্টিও হয়েছে। রাস্তায় প্রচুর কাদা জমে আছে, পথে চলা কষ্টকর। 3 বোন হাতে জুতা নিয়ে পা টিপে টিপে হাঁটছে। পিছলে পড়ে বই খাতা নষ্ট করার ভয় কাজ করছে মনে। অর্ধেক পথ যেতে না যেতেই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। পদ্মজা পথের পাশ থেকে বড় কচুপাতা ছিঁড়ে নিল 3টা। 3 বোন কচুপাতা মাথায় করে নিজেদেরকে আড়াল করলো, কিন্তু দেহ ও বই খাতা আড়াল করা গেল না। ভিজে একাকার হয়ে যাচ্ছে। পূর্ণা বিরক্তি প্রকাশ করলো, ধ্যাত, ভিজে স্কুলে গিয়ে কি লাভ আপা? দেখ পায়জামা হাঁটু অবধি, আর বৃষ্টির পানি দিয়ে কি হয়েছে? পদ্মজা চিন্তিত ভঙ্গিতে বলল, বুঝতে পারছি না রে, কি করব? স্কুলে যাব নাকি বাড়ি ফিরে যাব? আপা বাড়িতে যাই, প্রেমা বলল। পদ্মজা ভাবলো। এরপর 2 বোনকে বলল, ভিজে তো কতবারই গেলাম, আজও যাই, সমস্যাই বাকি। অগত্যা স্কুলেই যেতে হলো। স্কুল ছুটির আগেও বৃষ্টি পুরোপুরি থামেনি, তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছিল। বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফেরার পথ ধরল 2 বোন। প্রেমার 1 ঘন্টা আগে ছুটি হয়েছে। পদ্মজা নিচু কণ্ঠে জিজ্ঞাসা করলো, আব্বা আসছিল স্কুলে? হ আসছিল, প্রেমারে নিয়ে গেছে। তোর সাথেও তো দেখা করলো। পদ্মজার গলাটা করুণ শোনালো। পূর্ণার মন খারাপ হয়। আব্বা কেন এত ভালো আপাকে ভালোবাসেন না? পূর্ণা পড়ে যাবি, সাবধানে হাঁট। পদ্মজা সাবধান বাণী দিতে দিতে পূর্ণা ধপাস করে কাদামাটিতে পড়ে গেল। পদ্মজা আতকে উঠল। পূর্ণার পা নিমিষে ব্যথায় টনটন করে ওঠে। পদ্মজা পূর্ণাকে তোলার চেষ্টা করে। পদ্মজাকে আঁকড়ে ধরে উঠতে পারছে না পূর্ণা। কাঁদো কাঁদো হয়ে পদ্মজাকে বলল, আপা পা ভেঙে গেল মনে হয়, কি ব্যথা করছে, মচকেছে বোধ হয়, ঠিক হয়ে যাবে, ওঠার চেষ্টা কর, আমার গলা ধরে চেষ্টা কর। গ্রামের পথ, বৃষ্টি গুড়ি গুড়ি, পথে কেউই নেই। গৃহস্থরা ভাত ঘুম দিয়েছে। সামনে বিলে থই থই জল, তার পাশে ক্ষেত, ডানে বামে কাদামাটির পথ, পিছনে ঝোপঝাড়। পদ্মজা সাহায্য করার মতো আশেপাশে কাউকেই দেখতে পেল না। পূর্ণা পা সোজা করার শক্তিই পাচ্ছে না। পায়ে প্রচণ্ড ব্যথা, ঠোঁট কামড়ে কাঁদছে সে। পদ্মজা না পারছে পূর্ণাকে তুলতে, আর না পারছে পূর্ণার কান্না সহ্য করতে। সে মনে মনে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে।
পদ্মজার উৎসাহে পূর্ণা মনকে শক্ত করে পায়ের পাতা মাটিতে ফেলল। সাথে সাথে শরীরে ব্যথার বিজলি চমকালো। আপারে, পারছি না, আমার পা শেষ, মরে যাব আমি। এসব বলিস না, পায়ের ব্যথায় কেউ মরে না। আহত পা ফুলে 2 ইঞ্চি উঁচু হয়ে গেছে। তা দেখে আতঙ্কে পদ্মজার মুখ নীল হয়ে গেল। তার খুবই কান্না পাচ্ছে। পদ্মজা পূর্ণার পায়ে আলতো করে চাপ দিতেই পূর্ণা চেঁচিয়ে উঠল, একটু সাবধানে হাঁটলে কি হতো? ইস, এখন কি কষ্টটা হচ্ছে। আপা, পা ব্যথা খেয়ে নিচ্ছে। পদ্মজা খুব কাছে পায়ের শব্দ পেল। চকিতে চোখ তুলে ক্ষেতের দিকে তাকালো। মুহূর্তে ঠোঁটে হাসি ফুটে উঠল। সে পূর্ণাকে বলল, পূর্ণা রে, আম্মা আসছে। হেমলতাকে দেখে পূর্ণা কলিজায় পানি পেল। মনে হলো মাকে দেখেই ব্যথা অনেকটা কমে গিয়েছে। হেমলতা ছুটে আসেন, পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, কিছু হয়নি, এসব খুব সামান্য ব্যাপার। এরপর পদ্মজাকে বলেন, তুই ওর বইগুলি নে। হেমলতা এদিকে সেলাই করা কাপড় দিতে এসেছিলেন। যার কাপড় ছিল সে অসুস্থ, তাই যেতে পারছিল না। বাড়িতেও কোনো কাজে মন টিকছিল না, তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েন। ঘরে চুপচাপ বসে থাকার চেয়ে একটা মানুষকে সাহায্য করা ভালো। ফেরার পথে তিনি দূর থেকে দেখতে পেলেন 2টো মেয়েকে। একটা মেয়ে পথে বসে আছে, আরেকটা মেয়ে পাশে। বিপর্যস্ত অবস্থা তাদের। মেয়ে দুটোকে চিনতে পেরে বুক ধপ করে উঠল। পথ দিয়ে আসলে দেরি হবে, তাই তিনি ক্ষেতের পথ ধরেন। পূর্ণা ব্যথায় যেন নিঃশ্বাস নেওয়ার শক্তি পাচ্ছে না। একটা ভ্যান পাওয়া গেলে খুব উপকার হতো। 2 মিনিটের মাথায় ভ্যানের দেখাও মিলল। পথে অনেক দূরে একটা ভ্যানের অবস্থান। ভ্যানের চিত্রা, লিখন সহ আরো 2 জন। তারা মাতব্বর বাড়িতে গিয়েছিল। যখন কাছাকাছি ভ্যানের অবস্থান, তখন চিত্রা, পদ্মজা আর তার মা বোনকে দেখল। উদ্বিগ্নতা নিয়ে ভ্যান থামাতে বলল। লিখনের নজরে ব্যাপারটা আসতেই সে তাড়াহুড়ো করে ভ্যান থেকে নামল। চিত্রা আগে আগে এগিয়ে আসে, চোখে মুখে আতঙ্ক নিয়ে বলল, পূর্ণার কি হয়েছে? পদ্মজা বলল, কাদায় পড়ে পা মুচকেছে। হেমলতা, চিত্রা, পদ্মজা আর পূর্ণাকে তুলে নিয়ে লিখন সহ বাকি 2জন সহকর্মী ভ্যান ছেড়ে দিল। তারা হেঁটেই ফিরবে। পা ব্যথা অনেকটা কম লাগছে। 2টি বালিশের উপর পা রাখা। ব্রেস নেই বিধায় ব্রেসের মতো কাপড় বেঁধে দিয়েছেন হেমলতা। যা ব্যথা পেয়েছে কয়দিন বোধহয় স্বাভাবিকভাবে হাঁটতেই পারবে না। হেমলতা মুখে তুলে খাইয়ে দিলেন। এরপর বললেন, এবার খুশি? স্কুলে যেতে হবে না, কাজ করতে হবে না, সকালে উঠে পড়তেও বসতে হবে না। পূর্ণা রাজ্যের দুঃখ নিয়ে বলল, সবই ঠিক আছে, কিন্তু আমি এখন টিভি দেখতে যাব কি করে? কোনো সাড়া না পেয়ে পূর্ণা বুঝতে লাগলো সে মুখ ফুসকে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। সে বিব্রত হয়ে উঠল, ঢোক গিলল। এরপর কাচুমাচু হয়ে মিউয়ে যাওয়া গলায় বলল, মোটেও খুশি হয়নি। বিকেলে মগা এসে জানালো মুন্নার বাপ খুন হয়েছে। কথাটি শোনার সাথে সাথে উপস্থিত সকলের মাথায় যেন বজ্রপাত পড়ল। পঙ্গু, ভিক্ষুক, অসহায় লোকটাকে কে মারল? এমন মানুষের শত্রু থাকে? এমনই শত্রু যে একেবারে মেরেই ফেলল? হেমলতা শ্বাসরুদ্ধকর কণ্ঠে প্রশ্ন ছাড়লেন, কখন? মগা বলল, দুপুরের কথা। দুপুর 2টো কি 3টায় গ্রামবাসী জানতে পারে এই ঘটনা। আস্তে আস্তে সব গ্রামে খবর যাচ্ছে। লাশ নোয়াপাড়ার ধান খেতে পাওয়া গেছে। মুন্নার আত্মীয় বলতে কেউই নেই। দুঃসম্পর্কে যারা আছে তারা মুন্নার দায়িত্ব নিতে চাইল না। মাতব্বর মুন্নার ভার নিতে চেয়েছিলেন, কিন্তু মুন্না পদ্মজাদের বাড়িতেই থাকতে চায়। হেমলতা সানন্দে নিয়ে আসলেন মুন্নাকে। এখন থেকে মুন্না এই বাড়ির ছেলে। পদ্মজয়া, পূর্ণা খুব খুশি হলো। খুশি হলো না প্রেমা। মুন্না প্রেমা সমবয়সী। প্রেমা ভাবছে ওর আদরের ভাগ বসাতে এসেছে মুন্না। হেমলতা ব্যাপারটা বুঝতে পেরেছেন। পদ্মজাকে বললেন, প্রেমার পছন্দ হচ্ছে না মুন্নাকে। 2জনের মধ্যে সখ্যতা করে দিস, যাতে একজন আরেকজনকে আপন চোখে দেখে। পদ্মজা আশ্বস্ত করে বলল, কয়েকদিনের মধ্যেই মিশে যাবে এই 2জন। পূর্ণা ব্যথায় ঘুমাতে পারছে না। প্রেমা, মুন্না ঘুমে। মুন্না খুব কেঁদেছে। এখন ক্লান্ত হয়ে বেঘরে ঘুমাচ্ছে। রাত তো কম হলো না। পূর্ণা মামের বৈঠক দেখে বলল, আম্মু, মুন্নার নাম নতুন করে রাখা উচিত। কেন? এখন থেকে মুন্না আমাদের ভাই। আমাদের নাম প দিয়ে, তাইলে ওর নামও প দিয়েই হবে, তাই না আপা? হেমলতা হেসে বললেন, তুই ওর নাম রাখ তাহলে। রাখছি তো, প্রান্ত মোড়ল। মুন্নাকে জানা সকালে, রাজি হলে এরপর না হয় সবাই ডাকবো।